নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগে আজ ১৬৫তম পর্ব, এই পর্বে স্বাগত জানাই। আজকে আমাদের যিনি আলোচক রয়েছেন, আমাদের সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগ থেকে ডক্টর গুড্ডু সিং। ওনাকে এই উদ্যোগে স্বাগত জানাই এবং আমরা কৃতজ্ঞ দুই কলেজের পক্ষ থেকেই উনি আমাদের আমন্ত্রণে আজকে এই মূল্যবান বৈঠকিতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ওনার মূল্যবান সময় বের করে। ওনাকে দুই কলেজের পক্ষ থেকেই আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে বৈঠকির পরিবারে যারা একেবারেই নতুন, বেশ কিছু শিক্ষার্থী আছে আমার যারা একেবারে নতুন, যারা সবে কলেজে ভর্তি হয়েছে, তাদেরকেও স্বাগত জানাই। বৈঠকি একটা নিরন্তর এবং ধারাবাহিক প্রক্রিয়া, যেটা প্রতি পক্ষে একটি রবিবারে অনুষ্ঠিত হয়, কিন্তু এটা একটা ব্যতিক্রম দিন। আমরা ইতিপূর্বে রবিবারের পরিবর্তে শনিবার অনুষ্ঠিত করেছি আমাদের এই বৈঠকি, কিন্তু এই প্রথমবার ১৬৫তম পর্বে এসে আজ শনিবারও নয়, রবিবারও নয়, আজকে সোমবারে অনুষ্ঠিত হচ্ছে। এটাও আমাদের কাছে একটা স্মরণীয় দিন বলা চলে। এই প্রথমবার সোমবার অনুষ্ঠিত হচ্ছে, সেটা আমাদের যিনি আলোচক রয়েছেন ওনার বিশেষ অসুবিধা ছিল, ব্যস্ততা ছিল রবিবার, যে কারণে আজকে অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে যেটা বৈঠকিতে এই সম্পর্কিত বা এর পাশাপাশি কোনো বিষয় নিয়েও ইতিপূর্বে আলোচনা হয়নি। একেবারে হয়তো নামটা আমাদের কাছে একেবারেই পরিচিত এবং অত্যন্ত পরিচিত, কিন্তু বৈঠকিতে ইতিপূর্বে এই মানুষটিকে নিয়ে কোনো চর্চা হয়নি বা মানুষটার কোনো কর্মকাণ্ড বা তার দর্শন, তার বিষয় নিয়ে একেবারেই কোনো আলোচনা হয়নি। সেই ক্ষেত্রে যেটা হয়তো অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু তবুও আমাদের একটা খামতি থেকে গেছে, কিন্তু আজকে সেই খামতিটা হয়তো আমরা কিছুটা হলেও মেটাতে পারবো। এবং আমি যে মানুষটার আলোচনা নিয়ে কথা বলছি সেই মানুষটা আর কেউ নয়, আমরা প্রত্যেকেই জানি যে বাংলার নবজাগরণের অগ্রদূত, পথপ্রদর্শক, তিনি রাজা রামমোহন রায়। সেই রাজা রামমোহন রায়কে নিয়েই একটা বিস্তৃত আলোচনা হবে এবং এই বিস্তৃত আলোচনায় যারা অংশ অংশ নিয়েছো, তাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা এই আজকের যে বৈঠকি, অর্থাৎ এটাও এক অর্থে একটা ক্লাসরুম, এই ক্লাসরুমটা অনেকটা ফর্মাল ক্লাসরুমের থেকে আলাদা। ফর্মাল ক্লাসরুমের বাইরে গিয়ে আমরা একটু কি বলবো, আমাদের ফর্মালিটির বাইরে গিয়েও কিছু করে দেখানো, কিছু শেখার ইচ্ছে। যারা বৈঠকিকে ভালোবেসে এই বৈঠকির এই পথকে পাড়ি দিতে বা এগিয়ে দিতে সাহায্য করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনে এভাবেই প্রত্যেকেই বৈঠকির পাশে থাকবে বা থাকবেন, তাদের এই তাদের প্রতি এই প্রত্যাশা থাকলো। আমি খুব বেশি ভূমিকায়ন পর্বের মধ্যে থাকবো না। আমাদের সঙ্গে ম্যাডাম উপস্থিত হয়েছেন। আমার খুব যদি বেশি ভুল না করি, একটু আগে সীতারাম মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল স্যার উনি জয়েন করেছিলেন। এই মুহূর্তে আছেন কিনা আমি ঠিক দেখতে পাচ্ছি না, সম্ভবত নেই। উনি সন্ধ্যাবেলাটাতে একটু ব্যস্তই থাকেন, যার ফলে বেশিরভাগ দিন প্রেজেন্ট থাকতে পারেন না। যাই হোক, দুই কলেজের পক্ষ থেকেই স্বয়ংসম্পূর্ণভাবে আমাকে এই পরিচালনার দায়ভার দিয়ে রেখেছেন এবং সেই কারণেই আমি ওনাদের কাছ থেকে আর আলাদা করে অনুমতি নিতে হয় না। ওনাদের মানে সর্বক্ষণের অনুমতি থাকে। আমি আজকের
মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আজকের যিনি আলোচক সম্পর্কে দু চার কথা না বললেই নয়। সেই দু চার কথা জেনেই আমরা মূল আলোচনায় চলে যাব। যিনি আজকের আলোচক রূপে আমরা যাকে পেয়েছি, তিনি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতে অবস্থিত সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। এছাড়াও উনি পূর্বতন বিভাগীয় প্রধান ছিলেন সেই বিভাগের, ডক্টর গুড্ডু সিং মহাশয়া। ওনাকে আবারও স্বাগত জানাই এবং শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগে আসার জন্য। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে উনি এই অধ্যাপনা কর্মে নিযুক্ত এবং নিরন্তরভাবে সেই কাজে উনি লিপ্ত থেকেছেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। ওনার সমস্ত যে পড়াশোনা, সেই পড়াশোনার সমস্তটাই মূলত হায়ার এডুকেশনের কথাটাই বলছি। সেটা আমাদের অত্যন্ত একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় এই রাজ্যের বা এই দেশের, কলিকাতা বিশ্ববিদ্যালয়। সেই কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ওনার সমস্ত রকমের উচ্চশিক্ষা গ্রহণ এবং তারপরেই অধ্যাপনায় যোগদান, এবং নিরন্তরভাবে তিনি একজন গবেষকও থেকেছেন, গবেষণা করে চলেছেন নিরন্তরভাবে। যে গবেষণা বিভিন্ন বিষয়ের ওপর, শিক্ষা বিজ্ঞান বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর নিরন্তরভাবে গবেষণা করে চলেছেন এবং সেই গবেষণাগুলো আগামী প্রজন্মকে বা বর্তমান প্রজন্মকে বা ওনার উত্তরসূরি যারা, তাদেরকে পথ দেখাচ্ছে, বিভিন্ন বিষয়ে ভাবাচ্ছে, এবং আগামী দিনেও এই পথ আরো প্রশস্ত হবে এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি ম্যাডামকে আহ্বান করছি। আজকের যে মূল আলোচনা রয়েছে, রাজা রামমোহন রায়কে নিয়ে যে বিস্তৃত আলোচনা, সেই আলোচনায় ম্যাডামকে আহ্বান জানাচ্ছি। ম্যাডাম প্লিজ। অনেক ধন্যবাদ। প্রথমেই আমি অনেক শুভেচ্ছা জানাই, আপনাদের দুটি মহাবিদ্যালয় মিলে এই বৈঠকটি আলোচনা করছে এবং সবাইকে খুবই শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এই যে কাজটা করছেন, ক্লাসের বাইরে, ক্লাসরুমের বাইরে একটা ক্লাস নেওয়া হচ্ছে এবং স্টুডেন্টসদের আরো ইনফরমেটিভ করে তোলার জন্য এটা খুবই ভালো একটি কাজ। এবং বৈঠকের এই 165তম যে লেকচার, এখানে যে আমি পার্টিসিপেট করতে পেরেছি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি তাহলে আমার মূল আলোচনা যেটা আপনি বলছিলেন সেটা আমি শুরু করি। আমি একটু এটা অফ করে আমি এখান থেকে স্টার্ট করছি। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। প্রথম হচ্ছে তো আমার যারা স্টুডেন্টস যারা জয়েন করেছো তাদের খুবই শুভেচ্ছা। তারা খুব ভালো করে একটু শুনো, কারণ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা শিক্ষা বিজ্ঞানের ঐতিহাসিক দিক থেকে, কিন্তু এখানে তথ্য প্রদানের একটা দিক আছে। তো কিছু প্রশ্ন হয়তো একটু করব মাঝে মধ্যে, ভয় পাওয়ার কিছু নেই, তথ্য প্রদানই করব। আর দেরি না করে স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ম্যাম, প্লিজ। একটু পিপিটিটা দেখা যাচ্ছে কিনা বলবেন। হ্যাঁ, ওকে ম্যাম, একটু ইন্টারাপ্ট করছি। আমাদের সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল স্যার জয়েন করেছেন। আমাদের আজকের এই 165তম পর্ব শুরুর পূর্বে স্যারের কাছ থেকে অতি সংক্ষেপে দু চার কথা শুনেই আমরা মূল আলোচনায় চলে যাব। স্যার নমস্কার। কিন্তু আমি বলছিলাম যে এই ইন্টারাপশনটা দরকার ছিল না। মানে এটা তো আজকে 165তম পর্ব।
আমরা 164টা পর্ব পেরিয়ে এসেছি। আজকে সাধনচন্দ্র মহাবিদ্যালয় ফলতা দক্ষিণ 24 পরগনা থেকে ডক্টর গুড্ডু সিং, এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি বলছেন। এবং যে কারণে আজকে আমি আগে থেকে একটু উৎসাহিত হয়েছিলাম সেটা হচ্ছে যে আজকের বিষয়টি, যেটি হচ্ছে রামমোহনস এডুকেশনাল রিফর্মস রিভিজিটিং দ্য ট্রেইল। মুশকিলটা হচ্ছে আমরা ইতিহাসে যেটুকু হালকা পড়েছি সেটাতে কোনো মানে ইতিহাসে যতটুকু পড়া যায় সেইটুকুই পড়েছি। তো তার চেয়ে বেশি করে একটু ভালো করে জানা সেইটার আমার ইচ্ছে ছিল তখন থেকেই, যখন থেকে বিষয়টি দেখেছি তখনই ভেবেছি। তো আজকে ম্যাডাম এসছেন, ম্যাডামের কাছে অন্যদের মতো আমিও স্টুডেন্ট হিসেবে এই আজকের এই রামমোহনের যে এডুকেশনাল রিফর্ম সেইটা আমরা একটু শিখব। যেটা বলার সেটা হচ্ছে যে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং পুরুলিয়া এবং বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয় কুচবিহারের যৌথ উদ্যোগে আমাদের এই তোমায় আমায় মিলে বৈঠকি তোমায় আমায় মিলে এটা 165তম পর্বে পৌঁছেছে। এই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি আরেকবার শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ম্যাডামকে ওয়েলকাম করছি এবং এবারে আমরা মূল বিষয়ে ঢুকে যাব। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার। ম্যাডামকে আমি অনুরোধ করছি, ম্যাম আপনার মিউট হয়ে আছে। অনেক ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব যে তথ্য প্রদান করার জন্য। আছে ম্যাডাম প্লিজ, প্লিজ ম্যাম। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। আমার পাওয়ার পয়েন্ট কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আপনি জাস্ট স্লাইড শোটা করলেই হবে, স্টার্ট করলেই হবে। পাওয়ার পয়েন্ট কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, একদম স্পষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আমার অডিয়েবল? হ্যালো। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। Yes, ma'am. আচ্ছা, শোনা যাচ্ছে কি? শোনা হ্যালো। যাচ্ছে, পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ, ইয়েস ম্যাম, পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা বলে আমি শুরু করছি। আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে রাজা রামমোহন রয় উপরে, যে রামমোহন রয়ের শিক্ষাগত সংস্কারের অতীত এবং বর্তমানের মধ্যে যে পথ চলা ছিল সেই পথ চলার মধ্যে তার পুনর্বিবেচনা। রাজা রামমোহন রয়কে আমরা সবাই জানি এবং ওনার যে শিক্ষাপতি বা ওনার সম্পর্কে জানা, মানে আমরা যেটুকু জানি আমরা হয়তো ইতিহাসের মধ্যে পড়েছি। এবং তার মানে রাজা রামমোহন হলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি, একটু আমার প্রবলেম হচ্ছে, হ্যাঁ এক সেকেন্ড। এমন একজন ব্যক্তিত্ব যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের শিক্ষাগত সংস্কার বা সমাজ সংস্কার বা হচ্ছে যে কুসংস্কারের থেকে মুক্তি, এই সব কিছুর মধ্যে রাজা রামমোহনের নাম সবার প্রথমে উঠে আসে। ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। তো ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা ভারতের আধুনিক যে আধুনিকীকরণ তার জনক। এবং এখানে যেটা আমরা দেখবো যে রাজা রামমোহনের, আমার যেমন টপিকটা যদি একটু দেখা যায় যে পাস্ট এন্ড প্রেজেন্ট অফ রামমোহনস এডুকেশনাল রিফর্ম, পাস্টে এবং প্রেজেন্টে মানে হচ্ছে স্বাধীনতার আগে যেটা ছিল, স্বাধীনতার পরবর্তীকালে যে শিক্ষামূলক বিকাশগুলো হয়েছে সেখানে, তার রিভিজিটিং দ্য ট্রেল, আমরা
এর সাথে কি যুক্ত করব যে বর্তমানে এখন যে অবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে তার চিত্রটি কিরকম এবং রাজা রামমোহন যে শিক্ষাগত সংস্কারগুলো করেছিলেন তার প্রভাব এখানে কতটা পড়েছে। তো ইতিহাসের যে গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষার ইতিহাসের মধ্যে তার মধ্যে রাজা রামমোহনের যে দৃষ্টিভঙ্গি বা সংস্কার যাকে আমরা সব সময় বলি যে আধুনিক ভারতীয়, প্রথম আধুনিক ভারতীয়, সেই জায়গাটি আজকে আমরা আলোচনা করব। আমি খুব একটা বায়োগ্রাফি বলবো না, রামমোহন সম্পর্কে আমরা অনেকেই জানি। ওনার জন্ম হচ্ছে 1772 সালে। ইনফ্লুয়েন্স বাই রিলিজিয়ান, সোসাইটি অ্যান্ড পলিটিক্স সবেতেই ওনার একটা প্রভাব রয়েছে। অ্যান্ড রিভার্ড অ্যাজ আ টুয়ার্ড দ্য ইন্টেলেকচুয়াল, বৌদ্ধিকের যে দিক ছিল সেই ক্ষেত্রে আমরা তাকে দেখতে পাই। তো এই বক্তব্যের মাধ্যমে যে দার্শনিক দৃষ্টিভঙ্গি আমরা এখানে রয়েছে, রাজা রামমোহনের যে দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠানগুলোর ওপর তার ব্যবহারিক যে প্রভাব একটা দেখা যায় আমাদের শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে, তার প্রাসঙ্গিকতা কতটা সেটাকে নিয়েই আজকে আমরা তথ্যমূলক আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা স্লাইড কি চেঞ্জেস হচ্ছে? কারণ আমি পিপিটি শো করছি তো আমি আর দেখতে পাচ্ছি না, সেই জন্যই জিজ্ঞেস করে নিচ্ছি একবার। স্লাইড দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্ট হচ্ছে যেটা যে হিস্টোরিক্যাল একটা কনটেক্সটে আমরা যদি বলি, দেখুন এখানে হচ্ছে স্ট্রেংথ এডুকেশনাল ল্যান্ডস্কেপ। আমি একটু ইংলিশ বাংলা মিক্স করেই বলছি, যদিও আমার মনে হয় বাংলা বললেই বেটার হবে আর কি। তো এই স্লাইডটার মধ্যে আমরা দেখছি যে ওনার যে চিন্তা ভাবনা, মানে শিক্ষার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে কেবল জ্ঞান আহরণ নয়, চিন্তা, নীতি, চেতনার যে মুক্তি বৃদ্ধি করা, সেই ক্ষেত্রে ওনার যে কাজ। আমি যদি হিস্টোরিক্যাল কনটেক্সট বলি, আর্লি 19th সেঞ্চুরি, সেখানে দেখবো রাজা রামমোহন এমন একটা সময় ছিল যে ভারতবর্ষে উনি ছিলেন এবং জন্মগ্রহণ করে কাজ যখন উনি করলেন সেই সময়টা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে, এবং ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে যে শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণটাই কি ছিল, একটা মানে চ্যালেঞ্জিং স্টেজে ছিল, যেখানে শুধু গুরুকুল আর মাদ্রাসার মধ্যে এডুকেশনটা কি ছিল সম্পূর্ণভাবেই একটা মানে রিজিড ছিল, লিমিটেড এডুকেশন সিস্টেম ছিল। গুরুকুলে কারা যেত? যারা উচ্চ বর্ণের মেল পার্সনসরা ছিল। মাদ্রাসায় কারা যেত? যারা মেল পার্সন ছিল। এখানে সোসাইটির মধ্যে কোন রকম ফিমেল এডুকেশন সিস্টেম ছিল না। লার্নিং রেস্ট্রিক্টেড বাই কাস্ট, জেন্ডার, ক্লাস এন্ড লিভিং যারা মানে আনএডুকেটেড পোর্শনের মধ্যে ছিল। আর একটা দিক হচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যে এডুকেশন অ্যাজ আ টুল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ নিড, আমরা সবাই ব্রিটিশ ইন্ডিয়া মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানি। ইস্ট ইন্ডিয়া যখন শিক্ষা প্রদান করত, ওনারা যেটা করতেন যে শুধুমাত্র কেরণী তৈরির একটা শিক্ষা প্রদান করা হতো। তো এই সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রাজা রামমোহন রয়। এবং আরেকটা দিক যেটা আমরা জানি যে সংস্কৃতি যখন হয় তার টেক্সট দেখে পড়তে হয় এবং ওই টেক্সটের উপরে ডিপেন্ড করে ভাষাটাকে শিখতে হয়। কিন্তু এখানে বলা হয়েছিল যে শুধুমাত্র মুখস্থ করে তার গুরুত্ব আহরণ করা হয়েছিল। তো শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর উনি গুরুত্ব প্রদান করেননি। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তার অনুসন্ধানের দিক ছিল মানে এগুলোর থেকে আরেকটু রিফর্ম হওয়া, আরেকটু বেটার করা, সেটাই ছিল ওনার মানে শিক্ষার যে ধারণা ছিল। শিক্ষা শুধু বর্ণ, লিঙ্গ এবং শ্রেণী সীমানা দ্বারা মানে কঠোর ভাবে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল সেটা না করে সেখান থেকে বেরিয়ে এসে সেই যে ধর্মীয় গোড়ামি ছিল সেই ধর্মীয় গোড়ামি এবং প্রশাসনিক চাহিদা পূরণের না করে শিক্ষা হবে শিক্ষার্থীর যে বিকাশ, তার জন্য সে শিখতে পারবে। নেক্সট স্লাইডে যদি আমি দেখি রামমোহনের আচ্ছা তার শিক্ষাগত যে দর্শন, শিক্ষাগত দর্শনের মধ্যে তার ওনার মূল বিশ্বাসটা কি ছিল, এখানে যেটা বলা হচ্ছে সেটা ছিল ওনার যে ইউনিভার্সাল অ্যাক্সেস টু এডুকেশন। এখন বর্তমানে আমরা যেটা বলি যে শিক্ষা হচ্ছে সবার জন্য, সার্বজনীন, এই ধারণা উনি দিয়ে গেছেন
19 শতাব্দীর প্রথম দিকে। তো শিক্ষা সবার জন্য হবে, কারোর মধ্যে কম মানে কারোর জন্য লিমিটেড হবে না। ইনক্লুসিভ এডুকেশন, রামমোহন ওয়াজ আ স্ট্রং সাপোর্টার অফ সোশ্যালি ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন আজকে আমরা আমাদের সিলেবাসের মধ্যে পড়ছি, সেখানে ইনক্লুসিভের একটা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা মূল ধারণা নিয়ে এনইপি 2020 চলছে, যেটা আমাদের জাতীয় শিক্ষানীতির মধ্যে বলা হয়েছে। He eventually opposed the centuries-old exclusionary practice by holding that education was a fundamental human right, regardless of a person's gender, caste, wealth, or social standing. এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে উনি বলছেন শিক্ষা হবে সমগ্র এবং শিক্ষা যাতে সর্বজনীনের প্রবেশের অধিকার রাখে সেই জায়গাটাকে তুলে ধরেছেন। নেক্সট যদি আমি দেখি যে মডার্ন সায়েন্টিফিক কারিকুলামের কথাও উনি বলেছিলেন। মডার্ন সায়েন্টিফিক কারিকুলামের কথা মধ্যে উনি কি বলছেন, আধুনিক এবং বৈজ্ঞানিক যে পাঠ্যক্রম, তিনি বলছেন যে গণিত, যুক্তি মানে লজিক্যাল যে দিকগুলো থাকবে এবং তার সাথে হচ্ছে ফিলসফি ইনটু দ্য কারিকুলাম। রামমোহন রিজেক্ট দ্য প্রিভাইলিং এমফাসিস অন রোট মেমোরাইজেশন। রোট মেমোরাইজেশন মানে মুখস্থ বিদ্যা। আমরা যদি কোনো কিছু না শিখি হাতে কলমে করে, ব্যবহারিক শিক্ষা আমাদের যদি না থাকে, সেটাকে আমরা মুখস্থ করি, তাহলে সেই শিক্ষা কিন্তু অসম্পূর্ণ কোনোদিনই হতে পারে না। আর্কিয়াক স্কলাস্টিসিজম, এবং এখানে উনি আরোই বলছেন যে প্রচলিত যে জোর করে মানে চাপিয়ে দেওয়া, আমাদের প্রথাগত শিক্ষার মধ্যে ছিল যে শিক্ষার্থীদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হতো যে তাকে শুধুমাত্র তথ্যগত মানে তথ্য প্রদান করা হতো, একটি বুকিশ নলেজ তাকে দেওয়া হতো। এখন আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে হচ্ছে স্কিল বেসড বা দক্ষতামূলক যে শিখন, সেইখানে হাতে কলমে করে শিক্ষার্থী শিখতে পারবে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে পুশিং ফর অ্যান এডুকেশন দ্যাট ফস্টার্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভ ইনফর্মড সিটিজেন। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভ ফর ইনফর্মড সিটিজেন, যে একটা তার চিন্তার মধ্যে একটা মানে সংশ্লেষণমূলক বা বিশ্লেষণমূলক তার চিন্তা তৈরি হবে এবং এই সমালোচনামূলক যে চিন্তা তার থাকবে এবং সক্রিয়ভাবে সে কাজগুলো করতে পারবে এবং সে সুস্থ নাগরিক, তথ্য তার মানে ব্যক্তির কাছে তথ্যগত জ্ঞান থাকবে এবং সে একটি সুষ্ঠু নাগরিক হতে পারবে। সেই রকম শিক্ষার উপর রামমোহন রায় জোর দিয়েছিলেন 19 শতাব্দীর প্রথমার্ধে। তো তার দৃষ্টিভঙ্গি ছিল কি, যে সময়ের জন্য বিপ্লবী, যা এমন একটি শিক্ষা ব্যবস্থা বিভিন্ন স্থাপন করেছিল যা সত্যিকারের অর্থে সমাজের সকল অংশে সেরা করতে পারে। মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন আমরা যেটা বলি, এডুকেশনের ডেফিনেশন বা এম অফ এডুকেশন বলতে আমরা বলি অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। তো অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সার্বজনীন বিকাশ তখনই হবে একজন শিশু যখন সে শিক্ষাটাকে নিজের মতো করে এবং সময় উপযোগী করে নিতে পারবে এবং তার চিন্তা ভাবনার মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারবে, তার আগে হবে না। তো এই যে ধারণাটা, আমি খুব একটা ইতিহাস বললাম না, আমি কোন রামমোহন রায় কোন সময় থেকে এটা নিয়ে ফাইট করছেন সেটা যদি আমরা দেখি, যে ওনার হিস্টোরিক্যাল ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে শিক্ষার যে বিকাশ ঘটেছিল সেটা কিন্তু 19 শতাব্দীর প্রথমার্ধ থেকে শুরু হয়েছিল এবং সেই সময় রামমোহন রায় আরো যারা সামাজিক সমাজ সংস্কারক আছেন তাদের মধ্যে তারাও কাজ করেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি যিনি কাজ করেছিলেন তিনি হচ্ছেন রামমোহন রায়, কারণ তখন তিনি শিক্ষার যে মানে ভিত্তি সেটাকেই পরিবর্তনের কথা বলা হয়েছিল এবং আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আছে সেই প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার কথা উল্লেখ করেছিলেন। যদি আমরা নেক্সট স্লাইড দেখি, তার এডুকেশন ফিলসফির আরেকটু পার্ট দেখলে মানে তার যে দর্শন, তার দর্শনের মধ্যে সম্পূর্ণটাই বোঝা যায় যে একটা শিক্ষার মাধ্যমে উনি একটা ক্ষমতায়ন এবং তার সামগ্রিক বৃদ্ধি গ্রহণ মানে সৃষ্টি করার চেষ্টা করছিলেন। His sharp intellect and deep understanding of both Eastern and Western philosophy,
তার মধ্যে কি ছিল যে পূর্ব প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় দর্শনের যে বোধগম্যতা, উভয় দর্শনের যে মিক্স আপ একটা ছিল, মিশ্রণ ঘটানো, সেটা তিনি বলেছিলেন। এখানে উনি দুটো দিকের কথা বলেছেন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এস এ টুল অফ এম্পাওয়ারমেন্ট and holistic human development. What is the language as a tool of empowerment? এখানে যেটা বলা হচ্ছে যে রামমোহন রয় support the adoption of English as a medium of instruction, not to promote colonial harmony, but to give Indians access to modern Western knowledge, enable them engage globally and challenge colonial discourse on an equal footing. মানে হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে উনি ইংলিশ মিডিয়ামের মানে ল্যাঙ্গুয়েজ বেসে ইংলিশকে সাপোর্ট করছেন, এবং তার সাথে ইংলিশ এমন একটা বিষয় যেটা মানে আন্তঃরাষ্ট্রীয় একটি ভাষা, যেখানে সেই মিডিয়ামে পড়লে আমি ওয়েস্টার্ন নলেজ কেও গ্যাদার করতে পারবো এবং ডেভেলপ অ্যান্ড ইউজ দ্য ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অফ ফর মাস এডুকেশন, একটা জনশিক্ষার প্রকাশ ঘটাতে পারবো। তো ভাষাকে যদি আমরা দেখি, ভাষার ক্ষেত্রে যে পাশ্চাত্য জ্ঞানের জন্য এবং তার বিশ্বব্যাপী সম্পৃক্ত করার জন্য, ব্যক্তি নিজের জ্ঞানকে আরো বৃদ্ধি করার জন্য এই ভাষার মানে ইংলিশ মিডিয়ামের হতে পারে। একই সাথে তিনি কি বলছেন যে জনসাধারণের জন্য স্থানীয় শিক্ষাকে সমর্থন করেছিলেন, যেটা বলছি যে মাস এডুকেশনকে উনি বলেছিলেন। ঠিক আছে, কেবলমাত্র জ্ঞানের প্রচার একটা শ্রেণীর জন্য হবে না, উচ্চ বর্ণ বা অভিজাত শ্রেণীর জন্য হবে না। শিক্ষা যখন সর্বজনীন হবে, তাহলে শিক্ষার যে স্তরগুলো আছে সেগুলো যাতে সবার জন্য থাকে। ঠিক আছে, তার নেক্সট উনি বলছেন যেটা হলিস্টিক হিউম্যান ডেভেলপমেন্ট। হলিস্টিক হিউম্যান ডেভেলপমেন্ট আমরা এডুকেশনের অনেক রকম ডেফিনেশনের মধ্যে পেয়েই থাকি। হোলিস্টিক মিন্স হচ্ছে সামগ্রিক মানব উন্নয়ন বা সামগ্রিক বিকাশ আমরা এখানে বলতে পারি। এখানে যেটা বলছেন যে প্রকৃত শিক্ষা কেবলমাত্র দক্ষতা অর্জনের বিষয় নয়, এর মধ্যে থাকছে নৈতিক বিকাশ, আধ্যাত্মিক আত্মদর্শন, আর তার সাথে থাকছে নাগরিক দায়িত্ব। as comprehensive process of the nurturing moral, spiritual and civic values. আমরা আজকে এই 21st century টেকনো ওয়ার্ল্ডের মধ্যে আমরা কিছু হিউম্যান ভ্যালুস হারাতে বসেছি। এখন আমরা বেসিক হিউম্যান ভ্যালু কিন্তু দেখতে পাই না, মূল্যবোধ যাকে বলা হয়। অনেক সময় মানে আজকের জেনারেশন যারা অনেক ফার্স্ট জেনারেশন, তারা কিন্তু এই ভ্যালুস গুলোকে গুরুত্ব দেয় না। তাদের নিজের কিছু ভ্যালু থাকে, তারা নিজে সেইগুলোকে গুরুত্ব দেয়। কিন্তু রামমোহন বলছেন যে এডুকেশন শুধুমাত্রই যে একাডেমিক ইনস্ট্রাকশনের মধ্যে চলবে তা নয়, তার মধ্যে কিন্তু কিছু মোরালিটি, নৈতিকতার বিকাশ ঘটাতে হবে, কিছু আধ্যাত্মিক আত্মদর্শন আছে এবং সিভিক ভ্যালুস, তার নাগরিক দায়িত্ব, সে যে মানুষ, একটা দেশের মানুষ, তার দায়িত্ব, সেগুলো গড়াতে হবে। এবং তিনি বলছেন কেবল বৌদ্ধিক ভাবে সে সক্ষম হবে তা নয়, তার সাথে তার নীতিগত ভাবে ভিত্তিহীন এবং সামাজিক ভাবে সচেতন ব্যক্তিদের লালন পালনেও তিনি বিশ্বাস করতেন, এবং তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তিবাদকে মানবতার সাথে একীভূত করে শিক্ষাকে ব্যক্তি এবং সমাজের উন্নয়নের একটি রূপান্তরকারী শক্তিতে উনি প্রদান করতে চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এখানে উনি যেটা আরো বলছেন যে মানে একটি নৈতিক দায়িত্ববোধের গভীর বোধ জাগিয়ে তোলার উপর উনি বিশেষভাবে জোর দিয়েছিলেন। দিস ডুয়েল অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য এমফাসিস অন ethical development underscored his comprehensive vision for education's role in societal progress. মানে সমাজের বিকাশের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিক বলা যায়। আচ্ছা, আমি একটু স্টুডেন্টসদের কাছ থেকে একটু শুনবো। আমি মোটামুটি 4টে স্লাইড ডিসকাস করেছি,
এখানে কি খুব একটা বুঝতে অসুবিধা হচ্ছে বা ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হচ্ছে? না ম্যাম। ল্যাঙ্গুয়েজের কি কোনো প্রবলেম হচ্ছে বা বলার মধ্যে আরেকটু কি ইজি কিছু করতে হবে? না ম্যাম, ঠিক আছে, কোনো স্টুডেন্টস, সমস্যা হচ্ছে না। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা হচ্ছে স্টুডেন্টসরা না। একটু যদি বলো। ঠিক আছে ম্যাম, সবকিছু ঠিক আছে ম্যাম, আপনি বলুন। ঠিক আছে ম্যাম, কন্টিনিউ করুন। স্টুডেন্টসরা কিছুই বলবে না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, so move on. My next slide is এবার আমরা একটু দেখে নিই যে রামমোহন রয়ের ইনিশিয়েটিভস গুলো কি ছিল। আমরা জানি শিক্ষা ক্ষেত্রে ওনার অনেক রকমের বিকাশ ঘটিয়েছেন এবং এখানে ওনার ইনস্টিটিউশনও অনেক রকমের আছে এবং সেখানে আমরা দেখব যে কি ইনিশিয়েটিভস গুলো কি কি ছিল, লাইক ইনস্টিটিউশনাল কন্ট্রিবিউশনের মধ্যে কি কি রয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রথমেই নাম শুনেছি সেটা হচ্ছে ওনার মূল উদ্যোগের মধ্যে একটি হচ্ছে হিন্দু কলেজ, আরেকটি হচ্ছে অ্যাংলো হিন্দু স্কুল। আমি দুটো তুলে ধরেছি, এরপরেও আরো রয়েছে। এই দুটো তুলে ধরার কারণ হলো যে প্রাথমিক ভিত্তি হচ্ছে রামমোহন রায়ের কেবল তত্ত্বই দেননি, তিনি সক্রিয়ভাবে সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার যে ভবিষ্যগত রূপ, মানে শিক্ষা যে হাতে কলমে কাজ করা যায়, এডুকেশনাল ল্যান্ডস্কেপ থ্রু কনক্রিট ইনস্টিটিউশন, তার একটা কথা বলেছেন। এবং এই স্কুলগুলোর মধ্যে দেয়ার were not mere school but laboratories of social transformation, যেখানে উনি তুলে ধরেছিলেন যে এগুলোর মধ্যে শুধু স্কুল নয়, সামাজিক রূপান্তরের একটা পরীক্ষাগার বলে ধরা হয়েছিল। আচ্ছা, তো ফার্স্ট আমরা দেখি হিন্দু কলেজ, যেটা এট প্রেজেন্ট রয়েছে প্রেসিডেন্সি কলেজের মধ্যে। এটা এখানে হচ্ছে যে হিন্দু কলেজ উনি প্রতিষ্ঠা করেছিলেন 1817 সালে। এখানে হচ্ছে হিন্দু কলেজের মধ্যে the institution was a pioneer provider of Western education and played a significant role in the Bengal Renaissance. ডেভিড হেয়ারের সাথে সহ প্রতিষ্ঠানে এই কলেজ উনি প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড ওপেন যে থিঙ্কিং, একটা গুরুত্বপূর্ণ যে দিক থাকে, মানে চিন্তা ভাবনার যে কেন্দ্র হিসেবে এটিকে উনি তৈরি করেছিলেন। ইয়াং বেঙ্গল মুভমেন্ট আমরা শুনেছি, ইয়াং বেঙ্গল মুভমেন্টের ক্ষেত্রেও ডিরোজিও যে প্রভাবশালী একজন চিন্তাবিদের জন্ম দেয় এই স্কুল থেকে হয়েছিল। নেক্সট ইজ ওয়ান ইজ দ্য অ্যাংলো হিন্দু স্কুল 1822। অ্যাংলো ইন্ডিয়ান স্কুলের মধ্যে আমরা দেখেছি এখানে যে তার দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে রামমোহন অ্যাংলো হিন্দু স্কুলও প্রতিষ্ঠা করেন। এখানে যে নৈতিক বিকাশের পাশাপাশি যুক্তিসঙ্গত শিক্ষার প্রচার হয়। ইউনিকলি প্রমোটেড a rational education alongside moral development. Its curriculum was pioneering, introducing subjects like science, history, geography, and literature, laying groundwork for modern pedagogy in India. The noted point is modern pedagogy in India. আধুনিক শিক্ষাদানের যে ভিত্তি স্থাপন করেন এবং বিভিন্ন যে বিষয়, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এই সাহিত্য, এই বিষয়গুলোর প্রবর্তন করে আধুনিক পাঠ্যক্রমের কথা কিন্তু উনি বলেছেন 1822 সালে থ্রু অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে থেকে। আচ্ছা,
নেক্সট ইনিশিয়েটিভ কি ছিল আমাদের, আরো উনি বলেছেন যেটা যে বর্ডার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় ওনার মূল উদ্যোগের মধ্যে আরো যেটা পড়ছে সেটা হচ্ছে যে সাধারণ পরিষদের প্রতিষ্ঠা, জেনারেল অ্যাসেম্বলি অফ ইনস্টিটিউশন 1830 সালে, যেটা আলেকজান্ডার ডাফের কোলাবোরেশনে করা হয়েছিল। এবং এখানে যেটা বলা হতো যে মুক্ত জনসাধারণের বক্তৃতা এবং বৌদ্ধিক স্বাধীনতাকে উৎসাহী দানের একটা দিক ছিল, এবং সমালোচনা সম্পৃক্ততার জন্য এটি প্রাণবন্ত একটা স্থান তৈরি করেছিল। বিতর্ক, নৈতিক প্রশ্ন এবং বৌদ্ধিক স্বাধীনতার প্ল্যাটফর্মও বলা যায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনকে। এছাড়া ছিল প্যাট্রোনেজ অফ প্রিন্ট মিডিয়া, জার্নালিজমের দিকটা যদি আমরা দেখি যে মুদ্রণ মাধ্যমের পৃষ্ঠপোষকতা কি ছিল। তো এখানে যেটা উনি করেছিলেন এটা হচ্ছে যে মুদ্রণের পৃষ্ঠপোষকতা করেছিলেন, একাধিক ভাষায় জার্নাল এবং সংবাদপত্র বের করা হতো, মানে influential journal and newspaper. This strategic move amplified his reformist message and promoted widespread intellectual engagement. যে শ্রোতাদের কাছে উনি আরো প্রয়োগশীল ধারণাগুলোকে বৃহত্তর একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরেছিলেন থ্রু জার্নাল অ্যান্ড বুকস এর মাধ্যমে ধরেছিলেন। আর তারপরে আরেকটি কাজ হচ্ছে ওনার আত্মীয় সভা উনি কেন তৈরি করেছিলেন। আত্মীয় সভা হচ্ছে প্রথম একটি যুক্তিবাদী আলোচনার ডিসকাশন ফোরাম বলা যায় এটাকে। এবার এই আত্মীয় সভা আমি যদি ডিসকাস করি, আমাদের সমাজের একটি একটি প্রাচীন কুসংস্কার ছিল সতীদাহ প্রথা, যার জন্য রাজা রামমোহন রায়ের নাম সবার প্রথমে উঠে আসে। উনি এই সতীদাহ প্রথা বন্ধ করিয়েছিলেন। তো এই সতীদাহ প্রথা কেন হতো? আমরা সবাই জানি সতীদাহ প্রথা 18 শতাব্দীর মধ্যে হতো, এবং যার স্বামী মারা যেত তখন তার যিনি বিবাহিতা স্ত্রী থাকতেন ওনাকে সতীদাহ করা হতো। ঠিক কোন কারণে? যখন রাজা রামমোহনের দাদা মারা গেলেন তখন তার বৌদিকে সতীদাহ প্রথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এটি ওনাকে খুব মানে ইমোশনালি একটা এফেক্ট হয়েছিল ওনার। তখন উনি এটাকে বন্ধ করার জন্য একটি উদ্যোগ নেন। কিন্তু কিভাবে বন্ধ করবেন যেখানে পুরো সমাজ এই প্রথাটাকে মানে, তারা কুসংস্কার বোঝে না, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেও এটাকে ইংরেজরাও বন্ধ করতে পারেনি। তো উনি কিভাবে করবেন, কারণ ওনার পরিবারের লোকজনও এটিকে গুরুত্ব দেয়। তো সেই ক্ষেত্রে উনি একটি সভা তৈরি করলেন, সেটাকে বলছেন উনি আত্মীয় সভা, আত্মীয়দের নিয়ে আলোচনা করা। এবং এই আত্মীয় সভা যখন সংগঠিত হয় তখন উনি যেটা করলেন, সতীদাহ প্রথা কিন্তু আইন হয়ে বন্ধ হয়নি। উনি একটি জার্নাল প্রকাশ করেছিলেন, এবং সেই জার্নালের মধ্যে ফর অ্যান্ড এগেনস্ট দুটো দিক ছিল সতীদাহ প্রথা নিয়ে। এই ফার্স্ট জার্নালের মধ্যে দেখা গেল যে সতীদাহ প্রথার মধ্যে দুটো বিতর্ক চলছে, দুটো কন্ট্রাডিক্টরি চলছে। একটা গ্রুপ সাপোর্ট করছে, একটা গ্রুপ সাপোর্ট করছে না। সেই যারা সাপোর্ট করছে না এবং সাপোর্টার যে গ্রুপ, লাস্টে তাদেরই উইন হয়। কারণ ওখানে যে লেখাগুলো বা যে বক্তব্যগুলো বলা হয়েছিল সেটা হিন্দু বেদান্ত থেকে নিয়ে বলা হয়েছিল, এবং তার স্ক্রিপ্ট সেখানে তুলে ধরা হয়েছিল। তো এই আত্মীয় সভার মধ্যে সেটা ডিসকাস হয়, এবং পরবর্তীকালে থ্রু দ্যাট জার্নাল এই সতীদাহ প্রথা বন্ধ করা হয়। এবং আত্মীয় সভার পরে আরেকটি সভা গঠন হয়েছিল ব্রাহ্ম সমাজ, কারণ ব্রাহ্মণদের মধ্যে প্রচুর কুসংস্কারের দিক ফুটে উঠত, এবং এই যে সতীদাহ প্রথা বন্ধ করা হলো তার জন্য কিন্তু যে ধর্মসভা সংগঠন করা হয়েছিল তার এগেনস্টে ব্রাহ্ম সমাজ সংগঠিত হয়েছিল। তো আত্মীয় সভা 1815 সালে সংগঠিত হয়, এবং এটি ছিল ভারতের প্রথম যুক্তবাদী আলোচনার একটি প্ল্যাটফর্ম বলা যায়, বা একটি জায়গা। এখানে অন্ধ ঐতিহ্য নিয়ে বিতর্ক, মুক্ত চিন্তা ভাবনা প্রচার এবং ধর্মীয় মতবাদকে চ্যালেঞ্জ করা হয়েছিল। করার জন্যই এই যে বুদ্ধিজীবীদের একটি
একটি গ্রুপ এখানে যারা বসতেন এবং আধুনিক জনক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছিল যে জ্ঞান প্রচার এবং সমালোচনামূলক চিন্তা ভাবনাকে নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ করে গড়ে তোলা হবে। এই প্রচেষ্টার একত্রিত হয়ে একটি প্রাণবন্ত বৌদ্ধিক বাস্তুতন্ত্র তৈরি হয়েছিল, যেটি ভারতীয় নবজাগরণের একটি কেন্দ্র হিসেবে সংগঠিত হয়। তো আত্মীয় সবার গুরুত্ব আমরা বুঝতে পারি এইভাবেই। এবং এই যে ইনিশিয়েটিভস গুলো রামমোহন নিয়েছিলেন বা ওনার সময় উনি যে এই কাজগুলো করেছিলেন, সেগুলো আজকের 21st সেঞ্চুরিতে আমাদের শিক্ষার জগতে, আমাদের শিক্ষার যে নীতি কৌশল সংগঠিত হয় বা পলিসি মেকিং যখন হয়, এগুলো কিন্তু অনেকটাই গুরুত্ব দেওয়া হয়। তো মানে কি বলবো, এখানে মানে আমি লাস্ট লাইনে এটা উল্লেখ করেছি, দেখো যে মাল্টিফেসেট কন্ট্রিবিউশন সলিডিফাইড হিজ রোল নট জাস্ট অ্যান educationist but as a driving force behind India's intellectual waking means হচ্ছে যে ভারতের যে বৌদ্ধিক দিক আছে, বৌদ্ধিক বিকাশের যে দিক, মানুষ যতটা ভাববে তার যুক্তি চিন্তার মাধ্যমে যতটা সে নিজে কাজগুলোকে আরো ভালো করতে পারবে এবং যুক্তি দিয়ে বুঝতে পারবে, সেই রকম একটা শিক্ষা আমাদেরকে প্রদান করতে হবে, সেই রকম একটা শিক্ষার জগৎ গড়ে তুলতে হবে। My next slide shows the social impact and long term legacy. শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রেই উনি বলেননি, সোশ্যাল ইম্প্যাক্ট বা সামাজিক যে একটা দিক ছিল বা সমাজের যে প্রভাব ছিল তার দিকেও উনি বলেছেন। যেমন ফার্স্ট হচ্ছে ট্রান্সফরমেশন অফ মাইন্ডসেট, যেটা বলছেন যে মানসিকতার রূপান্তর। রামমোহনের শিক্ষাগত সংস্কারগুলি কি ছিল? গোঁড়ামিকে চ্যালেঞ্জ করা, যেমন একটা ধর্মীয় গোঁড়ামি সেটা কুসংস্কারের দিকে চলে যাচ্ছে, সেই ধর্মীয় গোঁড়ামিকে চ্যালেঞ্জ করাই ছিল তার কাজ। তো সেখানে তার নারী অধিকার, নারী মতামত প্রকাশের স্বাধীনতা, বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংস্কারকে সমর্থন করেছিল, কিন্তু যুক্তি ও সহানুভূতির উপর তার জোর ভারতের নীতিগত আধুনিকতার ভিত্তি স্থাপন করেছে। Emphasis on a critical reasoning directly encouraged reform and women's right. আজকে আমরা উইমেন এডুকেশন পড়ছি, উইমেন্স এর রাইটস নিয়ে পড়ছি, ফ্রি এডুকেশন ফর উইমেন্স পড়ছি। এটা কিন্তু 19 শতকের প্রথমার্ধেই আইডেন্টিফাই করেছেন যে ইকুয়াল এডুকেশন সিস্টেম করতে হবে, কারণ এডুকেশন কোথাও মানে কি বলবো রেস্ট্রিক্টেড হয়ে থাকবে না, লিমিটেড হয়ে থাকবে না। আমি ফার্স্ট স্লাইডেও এটা ডিসকাস করেছি যে কাস্টিজম, ওমেন রাইট, কাস্ট সিস্টেম ফস্টার দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে। His work laid the intellectual groundwork for a more equitable and progressive society. যদি করতে হয়, কারণ শিক্ষাকে বলা হয় যে জাতির ভিত্তি, তো জাতির বিকাশ যদি ঘটে তাহলে শিক্ষাকে ঠিকমতো প্রদান করতে হবে। নেক্সট আমরা যদি দেখি সিড অফ ইন্ডিয়ান রেনেসাঁ, ভারতীয় নবজাগরণ, এটা ফার্স্ট হয়েছিল। তার শিক্ষামূলক কাজের যে বৌদ্ধিক জাগরণের সূত্রপাত ঘটাতে সাহায্য করেছিল এবং বিশেষ করে বাংলায় যা শীঘ্রই মানে দেশব্যাপী সেটা ছড়িয়ে পড়েছিল। তিনি সংস্কারকদের প্রজন্মের অনুপ্রেরণা জাগাতেও সাহায্য করেছিলেন। তিনি said the unprecedented educational and intellectual awakening that radiated from Bengal across the India. Pioneered the spirit, inspired a generation of subsequent reform, including ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে একটা কথা এখানে শুধু বলা যায় যে নারী শিক্ষার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেকটাই সংস্কারমূলক কাজ আমরা দেখতে পাই। এবং যখন রামমোহন রায়ের মৃত্যু হয়ে যায়, তারপরে এই সতীদাহ প্রথা কে বন্ধ করার জন্য এবং বিধবা বিবাহ আইন চালু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি কিন্তু রামমোহন রায়ের পথেই হেঁটেছিলেন।
ঠিক আছে? স্বামী বিবেকানন্দের কথা আমরা যদি বলি, উনিও বেদান্ত দর্শনকে ফলো করতেন এবং বেদান্ত দর্শনের মাধ্যমে উনিও চেয়েছিলেন যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা হবে সেটা হবে নীতিগত এবং চারিত্রিক গঠনের দিক থেকে, সেখানে যাতে যুক্তিভিত্তিক একটা শিক্ষা প্রদান করতে আমরা পারি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা বলি, ওনার লেখার মাধ্যমে সেই সময়ের যে সামাজিক প্রভাব ছিল সমাজের, সেগুলোও আমরা দেখতে পাই। এবং শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের রবি ঠাকুরও যেটা বলেছেন সেটা হচ্ছে যে সবসময় শিক্ষা কোনো লিমিটেড এরিয়া থাকবে না, রেস্ট্রিক্টেড কিছু থাকবে না, সবকিছু থেকে আমরা যেমন শিখতে পারি, এবং সেখানেও হাতে কলমে সে শিক্ষা গ্রহণ করবে। লাস্ট ওয়ান is a social impact, democratization of education, গণতান্ত্রিকরণ। রামমোহন শিক্ষার উদ্দেশ্যকে পুনর্নির্ধারণ করেছিলেন কেবল অভিজাতদের জন্য নয়, কেবল উপনিবেশিক শাসকদের সেরা করার জন্য নয়, বরং প্রান্তিকদের ক্ষমতায়নের জন্য তিনি শিক্ষার প্রক্রিয়ার নারী, দলিত, দরিদ্র অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলেন এবং ভারতীয় শিক্ষার কি এবং কেন বিপ্লব ঘটাতে চেয়েছিলেন। যদি আরেকটু করে বলি যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে উনি রিডিফাইন করতে চেয়েছিলেন, নট জাস্ট অ্যাবাউট দ্য হোয়াট বাট অলসো দ্য ওয়ে, ওয়াই, হাউ অ্যান্ড দ্য হুম, কেন, কে এবং কি কারণে হচ্ছে সেই জিনিসটাকে উনি সাজাতে চেয়েছিলেন। His enduring impact reshape and very purpose and accessibility of education in India, setting a precedent of future reform movement. আমরা যাতে মানে পরবর্তীকালে আরো কাজ করতে পারি এবং সেই কাজকে আরো ভালো করে দেখাতে পারি, সেই জায়গাটা উনি করেছিলেন। তো সোশ্যাল ইম্প্যাক্ট কি ইনিশিয়েটিভ, এই দুটো দিককেও যদি আমরা দেখি তাহলে রাজা রামমোহন রয় আর্লি 19th সেঞ্চুরিতে কিন্তু এডুকেশনের আজকের মডার্ন ইন্ডিয়াতে যে এডুকেশন সিস্টেম আছে তার অনেকটাই বেস করে দিয়েছিলেন বা ভিত্তি তুলে ধরেছিলেন বলা যায়। নেক্সট ইজ এডুকেশনাল জার্নি পোস্ট রামমোহন। এটা আমি একটু এখানে অ্যাড করেছি যে পোস্ট রামমোহন, মানে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে উনি যখন থেকে কাজ স্টার্ট করেছিলেন, ভারতবর্ষ স্বাধীন হয়নি, ভারতবর্ষের মধ্যে একটা ব্রিটিশ ইন্ডিয়া এডুকেশন সিস্টেম চলছে এবং সেখানে তার সাথে কিছু ধর্মীয় গোঁড়ামি চলছে, তার সাথে হচ্ছে যে ভারতবর্ষে যারা থাকছেন তারা নিজের মতো করে সেই জায়গাগুলোকে গড়ে তুলছেন। তো সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে উনি অনেকগুলো রিফর্মস করেছিলেন। বাট হোয়াট অ্যাবাউট দ্য পোস্ট রামমোহন, এখানে যেটা ছিল যে তার পরবর্তীকালে কি কি হলো। Even though Rammohan's priorities and challenges changed after his death, his vision persisted in influencing the course of Indian education. তো ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে কি ঘটলো, সেখানে মিশনারি এবং সরকারি বিদ্যালয়ের বিকাশ ঘটলো। আমরা জানি এখানে শ্রীরামপুত্রই আছে মিশনারিজ যারা পড়বে। 1857 সালে প্রধান বিশ্ববিদ্যালয় গঠিত হলো, ক্যালকাটা, বম্বে and Madras University of Calcutta, Bombay and Madras 1857 were established. তারপরে আমরা কি দেখছি যে সমাজ সংস্কারের একীভূত করে চলতে হয়েছিল তার যে সাবসিকুয়েন্ট প্রসেসেস গুলো ছিল, এডুকেশনাল প্রোগ্রেস অ্যাক্রস দ্য সাবকন্টিনেন্টের মধ্যে চলছে। ইকোজ অফ হিজ লেগাসি কি কি হয়েছিল, রামমোহনস আইডিয়াল রিসোনেট ইন দ্য মডার্ন ইনিশিয়েটিভ লাইক কোঠারি কমিশন। কোঠারি কমিশনের মধ্যে এই যে কোঠারি কমিশনের মধ্যে আমরা দেখি অনেক সময় সাম্যের জন্য শিক্ষা বা তাদের যে এটা ছিল স্ট্রাকচার। কোঠারি কমিশন হচ্ছে ভারতীয় শিক্ষার কমিশন, সবচেয়ে বড় শিক্ষা কমিশন, যেখানে শিক্ষা সম্পর্কে সম্পূর্ণ যে ভাগগুলো সেগুলো বলা হয়েছে। এবং কম্প্রিহেনসিভ যদি আমরা পড়ি, রিকনস্ট্রাক্টিং রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা উনি অনেক আগেই বলেছিলেন যে এডুকেশন ফর এভরিওয়ান, সার্বজনীন, ইউনিভার্সাল অ্যাক্সেস। সো রাইট টু এডুকেশন অ্যাক্ট মানে 2009 এস্টাবলিশড হয়েছে এবং এখান থেকে যেটা আসছে ফান্ডামেন্টাল রাইট ডাইরেক্টলি রিফ্লেক্টিং হিজ
কন্টিনেন্ট টু ইউনিভার্সাল অ্যাক্সেস, ইউনিভার্সাল অ্যাক্সেস আবার চলে এলো। তো শিক্ষার আইন বা কোঠারি কমিশনের যে সামগ্রিকতার উপর জোর দেওয়া হয়েছে এইগুলো, এবং স্বাধীনতার পরবর্তী যুগে যদি আমি দেখি পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা আফটার 1947 গণস্বাক্ষরতা, বৈজ্ঞানিক মেজাজ এবং জাতি গঠনের দিকে মনোনিবেশ করা হয়েছে। তবু যে চ্যালেঞ্জেস গুলো রয়ে গেছে, যেমন রোট লার্নিং বা মুখস্থ শেখা, ঠিক আছে, বৈষম্য, যেখানে এই মাস লিটারেসির মধ্যে যে জিনিসগুলো রয়ে গেছে সেইগুলো হচ্ছে তোমার রুট লার্নিং, আউটডেটেড পেডাগজি, পারসিস্টেড বা পুরোনো যে পাঠ্যক্রম সেই দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। আমাদের আজকের যে এডুকেশন সিস্টেম, সেমিস্টার সিস্টেম এসছে, তার আগে পার্ট সিস্টেম ছিল বা স্কুলগুলোতে সেমিস্টার সিস্টেম স্টার্ট হয়েছে। এই যে ভাগে ভাগে শিক্ষা দেওয়া, একটা সার্টেন টাইম 3 মান্থ বা 6 মান্থের একটা কোর্স করা, তাতে কি হয় যে স্টুডেন্ট যা শিখছে সে যেমন থিওরি শিখছে তার সাথে অনেকটাই সে কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতেও কাজ করছে, বিকজ তার কারিকুলামটাই এমন ভাবে সাজানো হয়েছে, একটা মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে করা হয়েছে, যে সায়েন্স এন্ড আর্টস এর কম্বিনেশন বলা যায়, বা বৈজ্ঞানিক বা মানে অ্যানালিটিক্যাল যে সাইটস গুলো রয়েছে, সংশ্লেষণ, বিশ্লেষণ, সে যুক্তি দিয়ে বুঝবে, সে আর্টস পড়ুক কি সায়েন্স পড়ুক, হাতে কলমে সে কাজগুলো সে করছে। তো হাতে কলমে সে যখন কাজ করছে, সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, বা সে যে কাজগুলো আজকের, যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ইন্টার্নশিপ একটা অ্যাড হয়েছে, ইন্টার্নশিপ বলতে আমরা বুঝতাম যে ডক্টরস যারা করছে, ইঞ্জিনিয়ারিং যারা করছেন তারা, কিন্তু এখন একজন গ্রাজুয়েশনের স্টুডেন্টও ইন্টার্নশিপ করতে পারে। সে কি করবে, স্কিল বেসড নলেজ ওখান থেকে সে পাবে। স্কিল মানে হোয়াট কাইন্ড অফ স্কিল বেসড নলেজ সে পাবে, সেটা হচ্ছে যে সে কি শিখছে, সে তার পড়ার মধ্যে যা শিখছে সেই পড়াটা বা বুকেস নলেজ সে যা নিচ্ছে থিওরি বেস, সেটাকে সে অ্যাপ্লাই কোথায় করছে, এই অ্যাপ্লিকেশনটা তার যখন হচ্ছে তখন তার কি হচ্ছে, স্কিল ডেভেলপ করছে। তো স্কিল হলেই সে কিন্তু আরো লজিক্যাল হচ্ছে, বিকজ যখনই সে হাতে কলমে কাজ করতে যাচ্ছে তার ব্রেন কিন্তু অ্যানালিটিক্যাল একটা ফাংশনের মধ্যে থাকছে। তো এই অ্যানালিসিস যখন সে হচ্ছে তখন তার কাজগুলো আরো ইজি হচ্ছে এবং সে শিখতে পাচ্ছে। যেমন আমাদের এখানে এডুকেশন সিস্টেমের মধ্যে তোমার ব্রেনস্টর্মিং আছে, গেমিফিকেশন আছে। তো এই যে দিকগুলো রয়েছে, এই দিকগুলোর মাধ্যমে আমরা আরো স্টুডেন্টসদেরকে নলেজেবল করতে পারছি এবং তার যে স্কিলড আছে সেটাকে আরো ডেভেলপ করতে পারছি। লাইক যদি আজকের আমি এই লেকচারটাই নিই, অনলাইন লেকচার, আমরা অনলাইন লেকচার হয়তো কোভিড থেকে এটা পাবলিশ হয়েছে, আরো এর প্রচুর মানে ইউজ বেড়েছে, কিন্তু এর আগেও অনলাইন ছিল, এতটা হয়তো ইউজ করা হতো না। আজকে 165 একটা বক্তৃতা হচ্ছে বা লেকচার হচ্ছে, 165তম। তো এখানেও আমরা দেখতে পাই যে এই যে এতটা হয়েছে, এর মাধ্যমে স্টুডেন্টস কিন্তু অনেকটাই অনেক কিছু জানতে পেরেছে। শুধুমাত্র তাদেরকে বই দেওয়া এবং লাইব্রেরিতে নিয়ে গিয়ে বসানোটাই টিচারের কাজ নয়, তার যাতে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটে। এবং এই যে ডিফারেন্ট টিচার্সদের ডিফারেন্ট টপিকের উপরে যে বলা, সেটাও কিন্তু স্টুডেন্টসরা নলেজ গ্যাদার করছে। তো এই যে ফোকাস আমরা দিচ্ছি বা এই যে কাজগুলো করা হচ্ছে, টিচাররাই করছেন বা একটা সম্মিলিত ভাবে করছেন, তাতে কিন্তু স্টুডেন্টরা অনেকভাবেই উপকৃত হয়। নো ডাউট টিচাররাও উপকৃত হয়, তারা যে নলেজ গুলো দেয়। কারণ আমি বেসিক্যালি সাইকোলজি নিয়ে ডিসকাস করি, তো হিস্ট্রি নিয়ে অতটা বলি না। তো এটা হচ্ছে এডুকেশনাল হিস্ট্রি, যেখানে মানে শিক্ষার ইতিহাস বললে ভালো হয়। তো এইটার সাথে আমি একটু চেষ্টা করেছি যে মডার্ন এডুকেশন সিস্টেমটাকে নিয়ে আসা। তো এখানে আমি আর একটা স্লাইড যেটা দেখাবো, সেটা হচ্ছে আমার নেক্সট স্লাইড, যে এনইপি 2020-র মধ্যে রাজা রামমোহনের ভিশনটা কোথায় ছিল, ওনার যে জায়গাটা, সেই জায়গাটা কোথায় আছে, মানে তার যে দৃষ্টিভঙ্গি, তার একটা পুনর্বিবেচনা করা যায়। এতক্ষণ আমরা যে স্লাইডস গুলো দেখলাম, লাস্ট 9 স্লাইডস এর মধ্যে, যে সোসাইটিকে আপলিফট করতে হবে, সোসাইটির মধ্যে
ইউনিভার্সাল অ্যাক্সেস দিতে হবে, এডুকেশনের ডেমোক্রেটাইজেশন করতে হবে, বা ওমেন্স রাইট কে আরো ইম্পর্টেন্স দিতে হবে। এই যে ডিফারেন্ট কাইন্ডস দেখলাম, এরপর আমি যদি বলি যে তাহলে এনইপি 2020 মিন্স ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা জাতীয় শিক্ষানীতি 2020, যেটা প্রথম হয়েছিল তোমার 1986 সালে। এখন তার চেঞ্জ হয়ে এসেছে, সেটা আরো রিভাইজ হয়ে এসেছে, 2020-তে পাবলিশ করা হয়েছে। একটা কম্প্রিহেন্সিভ রিফর্ম হয়েছে, যেখানে নেশনস এডুকেশন সিস্টেমকে আরো অ্যাপ্রুভ করা, আরো বেটার করা হয়েছে। এবং এই এডুকেশন এই পলিসি অ্যাপ্রুভ বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট জুলাই 29, 2020। ঠিক আছে, এর মেইন যে হাইলাইটস গুলো আছে, একটুখানি এনইপি 2020টা বলেই আমি স্টার্ট করছি। It's aim to create a holistic, inclusive and skill-oriented education system by replacing the old 10+2 structure with the new 5+3+3+4 curriculum. যদি আমি ধরি যে জাতীয় শিক্ষানীতি 2020 সালের যে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছে, তার লক্ষ্য কি, তাহলে প্রথমেই বলা যায়, দেখুন, হোলিস্টিক, সার্বজনীন, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক এবং স্কিল ওরিয়েন্টেড, দক্ষতা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে গড়ে তোলা, সেই শিক্ষা প্রদান করা। এবং আমাদের যে স্ট্রাকচার ছিল, শিক্ষার যে মানে গঠন ছিল 10+2+3, সেটাকে চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে 5+3+3+4 কারিকুলাম, যেখান থেকে কি হবে না, স্টুডেন্ট যে মাল্টি ডিসিপ্লিনারি একটা সিস্টেমের মধ্যে ঢুকবে। এবং এর সাথে যেটা করা হয়েছে যে মাল্টিলিঙ্গুয়ালিজম, বহু ভাষার যে ধারণা, সেইটা ইন্টিগ্রেটিং ভোকেশনাল ট্রেনিং, যেটা বললাম ইন্টার্নশিপের কথাটা, এবং এমফোসাইজিং টেকনোলজি ড্রিভেন, টেকনোলজি বা কিছু প্রযুক্তিবিদ্যামূলক শিক্ষা, and critical thinking based learning। এটা হচ্ছে মেইন পয়েন্ট, দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড লার্নিং, যেখানে সে চিন্তাধারাটা যতটা সে সংশ্লেষণমূলক চিন্তাধারা করবে বা সমালোচনামূলক চিন্তা ভাবনাকে জোর দেওয়া হচ্ছে এই শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এনইপি 1990 মেন যে এম হচ্ছে সেটা বললাম। তো এই এম এর সাথে আমরা কি দেখতে পাই, যে রামমোহন রয় দৃষ্টিভঙ্গি কতটা এখানে মানে ইমপ্লিমেন্টেড হচ্ছে, বা ওনার দৃষ্টিভঙ্গিকে এখানে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 একটি সমসাময়িক দৃষ্টিকোণ প্রদান করে রামমোহনের এই ধারণাগুলি, আমরা আগে বললাম। ঠিক আছে, টেকনিক্যাল ইস্যু হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। যদি কোনো ইস্যুস হয় আমায় একটু বলবেন, হ্যাঁ। ফার্স্টে আমরা দেখি যেটা বলা হচ্ছে যে সামগ্রিক শিক্ষা বা হোলিস্টিক এডুকেশন। NEP promote the character development, ethical and critical thinking, echoing Rammon's view of education as compressive growth. আমরা যেটা বলছিলাম যে হোলিস্টিক এডুকেশন সম্পর্কে রামমোহন রয় যা বলেছেন, সেই জায়গাটা NEP 2020-তেও তুলে ধরা হয়েছে। এবং এখানে প্যারালালি হোলিস্টিক ডেভেলপমেন্ট, ক্যারেক্টার বিল্ডিং, এথিক অ্যান্ড ক্রিয়েটিভ কালচারের একটা কথা তুলে ধরা হয়েছে। এছাড়া যেটা আমরা বলছি যে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভিটির ক্ষেত্রেও বলা হচ্ছে যে NEP ফোকাসিং টেরিবল, শুনতে পাচ্ছি না,
অন্তর্ভুক্তির ক্ষেত্রে হচ্ছে যে প্রান্তিক যে সমুদায়গুলো রয়েছে এবং যে সম্প্রদায়গুলো রয়েছে, যেমন আমাদের ট্রাইবালস আছে, গার্লস এডুকেশন আছে। তো ইনক্লুসিভিটি মেন ফোকাস যেটা দেবে ট্রাইবাল গার্লস অ্যান্ড রুরাল লার্নার মিরার রামমোহনস এনলাইটেন আইডিয়া, যেটা উনি বলেছিলেন যে সবার জন্য শিক্ষা কোনো মানে জেন্ডার বেসড হবে না, কোনো কাস্ট বেসড হবে না। সেই ক্ষেত্রে যে পলিসি এখানে তাই বলছে যে মার্জিনালাইজড কমিউনিটি যারা আছে তার জন্য এডুকেশন ফোল্ড অ্যান্ড অ্যালাইন উইথ দ্য ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যাডভোকেসি, সব ক্ষেত্রেই আমরা ইকুয়ালিটিকে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি মিন্স যে বিভিন্ন ডিসিপ্লিনারির সাথে কাজ করা যায়, যে বিভিন্ন সাবজেক্টের মধ্যে কাজ করা যায়। এখানেও এনইপি emphasize the integrating science, arts and philosophy, whereas Rammohn believe in a broad-based interdisciplinary curriculum. এটাও বলা হচ্ছে সাবজেক্ট যেটা রয়েছে লাইক সয়েলস, রামমোহন ভিশন হচ্ছে যে ইন্টিগ্রেটিং সায়েন্স এন্ড ফিলসফি, দ্য লিটারেচার, সব বিষয়ের মধ্যে একটা আন্তঃবিষয়ক পাঠ্যক্রম তৈরি করার যে কথা রামমোহন বলেছিলেন। আধুনিক পাঠ্যক্রম যেটাকে আমরা বলছি যে দক্ষতা ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক হবে, সেই দিকটি উনি তুলে ধরেছিলেন। লাস্টলি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বেসড, ওনার ফার্স্ট যেটা ছিল যে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হতে পারে না, ল্যাঙ্গুয়েজকে নিয়েই কাজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ এজ আ টুল অফ এম্পাওয়ারমেন্ট, এই যে পয়েন্টটা আমি আগে ডিসকাস করেছি, ঠিক সেম এখানে ল্যাঙ্গুয়েজ ফ্লেক্সিবিলিটি, যে প্রমোট দ্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ while the ensuring exposure to global language, like ইংলিশ মিডিয়ামের কথা যেটা উনি বলেছেন। তো রিফ্লেক্টিং হিজ ব্লেন্ডস অ্যাপ্রোচ টু লিঙ্গুইস্টিক, মানে ভাষার মধ্যে যে ব্লেন্ডেডনেস এর কথা বলছেন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে ভাষার মধ্যে যে কাজগুলো করা যাচ্ছে, বিভিন্ন ভাষার যে দিক, মানে ভাষা বা বিশ্বব্যাপী ভাষাগুলিকে সমর্থন করে দ্বৈত ভাষার যে কৌশল, সেই জায়গাটা রামমোহন তুলে ধরেছিলেন এবং আমাদের এনইপি ও সেই জায়গায় কিন্তু তৈরি করার কথা বলছে। একটা জিনিস আমি বলে দিই, সো তো এতক্ষণে আমরা যেটা দেখলাম বা যা বুঝলাম, সেই ক্ষেত্রে আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আপনার যে কমন গ্রাউন্ডস গুলো তো বললাম, মেন পয়েন্টস গুলো আর কি কি থাকতে পারে, মানে এখন যেটা এই যে আজকের মানে মডার্ন ইন্ডিয়া, আমাদের আজকে যে 21st সেঞ্চুরি যেটা চলছে, সেখানে এই যে কোয়েশ্চেন্স গুলো আসছে যে আমরা কি সত্যি মানব সম্পন্ন শিক্ষার সার্বজনীন প্রবেশের অধিকারী করেছি, আমরা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সিস্টেম করেছি, এডুকেশন রাইট টু এডুকেশন অ্যাক্ট হয়েছে, বর্তমান অবস্থার মধ্যে যে স্বাধীন চিন্তা ভাবনা, যে গোড়ামিকে চ্যালেঞ্জ করার এডুকেশন সিস্টেমের কথা বলেছিলেন রাজা রামমোহন, সেটার ক্ষেত্রে এটা কতটা ইমপ্লিকেন্ট হয়েছে, মানে রেলিভেন্স কতটা আছে আজকেও, যদি আজকের দিনেও দাঁড়িয়ে আমরা যদি দেখতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে কুসংস্কার আজকেও আছে। যেমন গতকাল ছিল লুনার এক্লিপস, চন্দ্রগ্রহণ। এই যে চন্দ্রগ্রহণ যখন হয় বা যে সূর্যগ্রহণ যখন হয়, যারা প্রথা মেনে কাজ করেন তারা কিন্তু রান্না বান্না সময়ের আগেই করে নেন বা খেয়ে নেন, ডিউরিং দা এক্লিপস তারা খাওয়া দাওয়া করেন না বা কোনো কাজ করেন না, এটাও একটা সুপারস্টিশন কিন্তু। তো এই জায়গাগুলো আজ পর্যন্ত আমাদের যে ট্র্যাডিশনাল মেন্টালিটি তার মধ্যে কিন্তু রয়ে গেছে, সেটা সব মানে অনেকটা বের করা যায়নি।
তো পাঠ্যক্রমের জন্য যে ভবিষ্যতের প্রস্তুতি সেটা সামাজিক মানে সেই প্রস্তুতি এবং সামাজিক সচেতনতা কতটা হয়েছে, যদি এই ক্ষেত্রেও আমরা রেলিভেন্সকে টানি বা রেলিভেন্স আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা বলবো যে এখানেও সামাজিক ভাবে যে সচেতনতার প্রয়োজন ছিল সেটা কিন্তু এখনো অনেকটা পিছিয়ে আছে। আজকে আমরা দেখছি যে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল এডুকেশন বা ডিজিটাল লিটারেসির কথা বলা হচ্ছে। আজকে আমরা অনেকটাই টেকনো বেস কাজকর্ম করছি, কিন্তু তার মধ্যে আমাদের মানে ভারতবাসীর যে মাইন্ডসেট, তার যে মানসিকতা সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। কিভাবে পিছিয়ে আছে তার কারণ হচ্ছে যে অনেকেই সেই জায়গাগুলোকে কি করেন যে লজিক্যালি ডিসকাস করেন না, লজিক বা সেটা যুক্তি দিয়ে বা দক্ষতার মাধ্যমে প্রকাশ করেন না। সেই কারণেই যেটা বলা হয় আমরা অনেক সময় সেটাকে মেনে নিই। এই যে সামাজিক সচেতনতা, এই যে গোঁড়ামি, ধর্মীয় গোঁড়ামি, যারা ধর্ম জানেন না তারাই কিন্তু এই গোঁড়ামি গুলোকে করেন, কিন্তু কোনো ধর্মগ্রন্থে সেরকম ভাবে কিছু বলাই নেই যে রেস্ট্রিক্টেড ওয়েতে তোমাকে এই কাজগুলো করে যেতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে রামমোহন রায়ের যে দার্শনিক মানে শিক্ষা দর্শনের যে চিন্তা ভাবনা ছিল, তার যে শিক্ষা সংস্কারের দিকগুলি ছিল, সেগুলো কিন্তু এনইপি 2020 তে অনেকটাই রিভিজিটস হয়েছে বলা যেতে পারে। এবং এখানে এনইপি তে শুধু নীতি নয়, এবং এই যে লক্ষ্য, শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যকেও অনেকটা দেখা যাচ্ছে যে করা হয়েছে। সো নেক্সট আমি বললি কনক্লুশনের তো সেরকম ভাবেই কিছু বলার নেই। তার কারণ হচ্ছে আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম সেটা হচ্ছে যে আমাদের ভারতের পথিক, যিনি ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান, যে পথিক জনক যিনি রাজা রামমোহন রয়, তার যে থিঙ্কিং অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম, তার যে রিফর্মস গুলো আছে এডুকেশন সিস্টেমস এর মধ্যে, সেইগুলো কতটা আমরা মডার্ন বেসিসে আধুনিক ভারতবর্ষের ক্ষেত্রে নিতে পেরেছি বা বলতে পেরেছি, সেটাই আমরা এতক্ষণ জানলাম। তো এখানে যদি আমি দেখি, তিনি বিশ্বাস যেটা করতেন যে শিক্ষা সমাজকে মুক্ত করার ক্ষমতা রাখে। যদি নেলসন ম্যান্ডেলার আমরা একটা কোটেশন আছে, এডুকেশন ইজ আ পাওয়ারফুল পিল আর পাওয়ারফুল ওয়েপেন বলা যায়, যে যেখানে সে একটা শিক্ষা এমন একটা হাতিয়ার যার মাধ্যমে সমাজের সংস্করণ করা যায়। তো সেটা রামমোহন যেটা বিশ্বাস করতেন যে সমাজকে মুক্ত করার একটা ক্ষমতা রাখে শিক্ষা, কেবল তথ্য প্রদানের ক্ষমতা রাখে না, তার যে অগ্রণী কাজ বা আধুনিক ভারতের যে অপরিহার্য নৈতিক এবং বৌদ্ধিক ভিত্তি স্থাপন করেছিল তারও অনেকটা কি বলবো মানে ফিউচার ফাউন্ডেশন বেসিসে কাজ করেছে। আর এনইপি 2020 আমরা যদি দেখি যে রামমোহন রয় এন্ডিউরিং ট্রায়াল অফার আ ক্লিয়ার কম্পাস, কনস্ট্যান্টলি রিমেইনিং আস that true education must be rational, inclusive and profoundly transformative, যেটা বলছে যে যুক্তিসঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং গভীরভাবে রূপান্তরকারী হতে হবে। তো সব মিলিয়ে যদি এন্ড অফ দ্য ডিসকাশন আমি বলতে চাই, রাজা রামমোহন was not just a man of his time, he was man ahead of his time. So টাইমলেস কম্পাস আমরা এখানে একটা দেখতে পারি। ওয়েল, সো এখানে আমার ডিসকাশন শেষ হচ্ছে। I'm complete my discussion, আমার স্লাইডস কমপ্লিট হলো। ঠিক আছে, সো এবার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আরো কিছু তথ্য যদি আমি প্রদান করতে পারি সেটা আমাকে বলতে পারো। কারণ কোনো প্রশ্ন যদি থাকে। এক্সকিউজ মি, আমি কিছু শুনতে কেন পাচ্ছি না। হ্যাঁ, না না, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলুন। হুম।
আমি একটু ইতিহাস বললাম, খুব কি বোরিং লাগলো? স্টুডেন্টস যদি একটু বলো, শেয়ার করো নিজের এক্সপিরিয়েন্স। ম্যাম খুব সুন্দর হয়েছে আলোচনা। থ্যাংক ইউ। ম্যাম খুব সুন্দর হয়েছে আলোচনা, সুন্দরভাবে হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কোনো প্রশ্ন যদি থাকে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, 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 হুম, 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 কতটা পাননি? হুম, হুম, হ্যাঁ, অনেকটাই আছে। হুম, হুম, দেওয়া হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি একদমই ঠিক বলেছেন যে রামমোহন রয়ের মানে এডুকেশনাল রিফর্মস যেটা রয়েছে এবং এই মডার্ন ইন্ডিয়া বা মডার্ন এরার মধ্যে যে সায়েন্টিফিক থটস গুলো উনি তখনই বলেছিলেন বা ইউনিভার্সাল অ্যাক্সেস এর কথা বলেছিলেন, ইকুয়াল এডুকেশনের কথা বলেছিলেন, এইগুলো যদি আমরা ধরি পার্ট ওয়াইজও যদি দেখি, 1986 এর পলিসিতে কিছু কথা বলা আছে কিন্তু ওখানে পার্টিকুলারলি রামমোহন রয়ের নামে মানে ওনার অ্যাডভোকেসিতে বলা নেই, মানে পয়েন্ট গুলো নেওয়া আছে। কিন্তু এখানে মডার্ন ইন্ডিয়ার যে দিকগুলো আছে, আজকের এনইপি 2020 এর মধ্যে যে পার্টস গুলো আমরা দেখছি, ডিজিটালাইজেশন বা ইকুয়ালিটি বা ইনক্লুশন, মরাল এডুকেশন দিতে হবে, এগুলো সবই কিন্তু আমাদের যে ভারতীয় পথিকৃতিরা রয়েছেন, আমাদের যে ভারতীয় সংস্কারক, শিক্ষা সংস্কারক যারা রয়েছেন, তারা কিন্তু অনেক আগেই এগুলোকে আলোচনা করেছেন। আপনি যেমন বললেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও যেমন আছেন, ওনার ক্ষেত্রেও মানে বলা যায় যে ওনাকে আমরা বর্ণ পরিচয় থেকে জানি এবং বিধবা বিবাহ আইন থেকে, এই দুটো দিক থেকে জানা। কিন্তু ওনারও যদি আমরা শিক্ষামূলক সংস্কার দেখি, সেই ক্ষেত্রে দেখবো যে এই বিধবা বিবাহ যে নারীর অধিকার, সেই নারীর অধিকারের জন্য ইকুয়ালিটি, উইমেন রাইট, এটা কিন্তু এনেছিলেন। এবং ইকুয়াল এডুকেশনের জন্য উনি কিন্তু সাম্যের জন্য যে শিক্ষা মানে সবার জন্য যে সমান হবে, সার্বজনীন শিক্ষা হবে, তার জন্যও কিন্তু ফাইট করেছিলেন। লাইক আপনার মানে স্বামী বিবেকানন্দরও শিক্ষার যদি আমরা দিক ধরি, মানে উনিও বলেছিলেন যে চারিত্রিক গঠন হবে বা মোরাল বেস বা মূল্যবোধের যে শিক্ষা, নীতিগত দিক, এবং শিক্ষা হবে মানুষের যে অন্তরের বিকাশ, তার দক্ষতা ঘটানোর জন্য। এই দক্ষতা থেকেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্কিল বেসড এডুকেশন নিয়ে ডিসকাস করে যাই, ঠিক আছে? আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজের দিকটা ছিল, আঞ্চলিক দিক ছিল, সেটা আমরা বর্ণপরিচয়ের মাধ্যমে যেমন পাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হিউম্যান রাইটের কথাও ওনারা অনেকটাই বলেছেন। তো দুটো যদি কম্পেয়ার ঠিক বলবো না,
সম্পর্ক মানে সাদৃশ্যই রয়েছে, এখানে ঠিক পার্থক্যটা আসে না। রামমোহন রায়ের পরবর্তীকালে এই যারা অন্যান্যরা ছিলেন ভারতীয় পথিকৃৎ তারা কিন্তু এই কাজগুলো করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা তার একটা রেলিভেন্স, একটা প্রাসঙ্গিকতা কিন্তু দেখতে পাই। আমি কি উত্তরটা ঠিক দিতে পারলাম? হুম হুম হ্যাঁ, আধুনিক জনক, ফাদার অফ এ মডার্ন ইন্ডিয়ান এডুকেশন বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আধুনিক পুরুষ। হুম, ঘটানো। আর্লি 90s এর দিকে উনি যেগুলো বলেছেন। হুম 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 হুম। এডুকেশন রিফর্ম হওয়ার এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলি হ্যাঁ। হুম, হুম, হচ্ছে। হ্যাঁ, পুনর্বিবেচনা করার যে জায়গাটা। মানে ওনার যেটা এডুকেশনাল রিফর্ম বলুন বা সোসাইটির দিক থেকে যে রিফর্মস গুলো আছে, সেখানে কিন্তু এডুকেশনে ফার্স্টলি বলা হয়েছে যে হোলিস্টিক অ্যান্ড হিউম্যানিস্টিক লার্নিং। তো ইন্টেলেকচুয়াল অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট, বোথ সাইডের যে ডেভেলপমেন্ট সেটাকে উনি বিশ্বাস করতেন এবং তার উপর বেস করেই এডুকেশনাল রিফর্মস গুলো করেছিলেন। তো উনি উনি যেটা বলছেন যে র্যাশনালি হতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। অনেকগুলো সেমিনারস হয় ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে, বা সিলেবাস বেসড কার উপরে আছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অবজেক্টিভ, ব্লুম ট্যাক্সোনমিকে আমরা নিয়ে আসি, কিন্তু রামমোহনের যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে কনসেপ্ট সেটাকে আমরা কিন্তু উল্লেখ করি না। হুম হুম। আরো আগে ভাবার এই ছিল, জায়গা ছিল। হ্যাঁ, মানে যেটা বলা যায় যে কোঠারি কমিশন বা 86 পলিসি, এই যে এডুকেশন পলিসিস গুলো হয়েছে বা 1992 এর যে পলিসিস গুলো হয়েছে সেই জায়গাগুলো কিন্তু এতটাই করা হয়নি, ওখানে ইকুয়ালাইজেশন বলা হয়েছে। কিন্তু আজকের মানে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা ইনক্লুসিভিটি দেখছি, ইনক্লুসিভনেস কে আরো গুরুত্ব দিচ্ছি। 86 কিন্তু অনেক আগে ইনক্লুসিভ এডুকেশন বলেছিল, কিন্তু ওটা ইমপ্লিকেশনটা সেইভাবে আসেনি, মানে রেলিভেন্সটা সেভাবে আসেনি। আর প্র্যাকটিক্যাল বেস এডুকেশন যেটা, সেই প্র্যাকটিক্যাল বেস বা ইনস্ট্রুমেন্টাল এডুকেশন, ল্যাবরেটরি বেসড স্কুল আমরা ডিউই এর মধ্যে পড়ি, কিন্তু রামমোহনও বলে গেছেন সেই জায়গাগুলো আমরা ঠিক আইডেন্টিফাই করে মানে পড়াই না আর কি স্টুডেন্টসদেরকে। শুধুমাত্র বলি যে হিউম্যান রাইটস অ্যান্ড ওমেন রাইট, মানে নারীর যে অধিকার এবং মানুষের যে অধিকার তার জন্য লড়াই করেছিলেন। আমরা এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও এই কনটেক্সটে উল্লেখ করি এবং আমরা রামমোহন রয়ের কথাও এই কনটেক্সটেই উল্লেখ করি। নারী শিক্ষা যে একটা মানে সিলেবাস আছে, আমাদের একটা পেপার পড়ানো হয়, সেখানে কিন্তু
এই দুজন ভারতীয় সংস্কারকের সিলেবাস দেওয়া আছে আর কি। শুধু নারী শিক্ষার বিকাশে ওনারা কাজ করেছিলেন। হ্যাঁ, সেটা বলতে গেলে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও আছেন। মানে ভারতের প্রথম। হ্যাঁ, হ্যাঁ, না সেই ক্ষেত্রে তো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও উল্লেখ করতে পারি আর কি। উনিও তো উজ্জ্বল উজ্জ্বল সুইপিং কমেন্ট হয়ে গেল, কারণ ওদিকে সাবিত্রী ভাই ফুলে আছেন। সারা দেশ জুড়ে ওমেন রাইটস অনেক কিছুই বলা যায়। না 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 না, এর 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 তো কোনো তুলনাই নেই, সেটা নিয়ে কোনো কথাই হবে না। ব্রাহ্মণ কিন্তু মানে একমাত্রটা একটু বাড়াবাড়ি হয়ে গেল আর কি, একমাত্র বলা যাবে না। মানে এটা আরো অনেকেই আছেন, জাস্ট অনলি ওয়ান বললে হবে না। হ্যাঁ, এত বড় দেশ তো, যুগে যুগে এরা চেঞ্জ এসছেন, হচ্ছে। সংস্কারকরা এসছেন। না, মূলত আমরা শিক্ষার সংস্কারই যদি দেখি, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তার যে মানে বর্তমান অবস্থা বা শিক্ষার্থীর যে বিকাশ, সেটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কিন্তু রামমোহনের যে চিন্তাধারা, ওনার যে শিক্ষা সংস্কারের, ওনার যে কনসেপ্ট থেকে এগুলো এসছে, যে মডার্ন ইন্ডিয়া হতে পারে বা আমাদের ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম নেই, আমরা ওয়েস্টার্ন আর ইস্টার্নের যে মিক্স একটা উনি বলছেন, তার যে দ্বৈত ভাষা বা তার দর্শনের যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা অনেকটাই যদি মানে নেওয়া যেত বা সেগুলোকে নিয়ে কাজ করা যেত, সেই জায়গাটাই আমি যেতে চাই। ওকে, গুড ইভিনিং ম্যাডাম, আরেকটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে যে মানে যখন আমি টপিকটা দেখেছিলাম, তখন আমি কোনোভাবেই ভাবিনি যে এটা এখনকার ব্যাপারের সঙ্গে কিভাবে মানে জুড়তে পারে বা এনইপির সঙ্গে কিভাবে জুড়তে পারে, সেটা আমার মাথাতে কখনো আসেনি। সেইটা একটা নতুন এরিয়া কিন্তু খুললো আমার জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা আমি ভাবিনি এইভাবে যে মানে রামমোহনের চিন্তাটা এনইপি 2020 এইভাবে মানে ইয়ে করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে। এটা আমার জন্য একটা নতুন নিয়ে। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। ওকে, ধন্যবাদ। আমিও জানাচ্ছি উজ্জ্বল স্যারকে, বিকজ একটা অপূর্ব প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা আমাদের নানান ধরনের টপিক নিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারি। তো প্রত্যেকবারে আমি থাকতে পারি না, কিন্তু এই যে একটা নতুন নতুন দেবপম স্যার যেটা বললেন, যে একটা নতুন ডাইমেনশন খুঁজে পাওয়া সবকিছু, মানে একটা ডিসকাশন থেকে মানে পাওয়া। তো যাই হোক, গুড্ডুদি বা গুড্ডু সিং ম্যাডাম যিনি আছেন, খুব ভালো বক্তব্য রাখলেন। এবং একটা দুঃখের বিষয় আমাদের, এটা আমার ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি যে এই মডার্নিটির নামে আজকাল মানে কত সংঘর্ষ করে, কত কষ্ট করে এই মানুষরা মেয়েদের একটা স্টেটাস সোসাইটিতে জায়গা, সেটা আমরা কোথাও না কোথাও ভুলে যাচ্ছি বা নষ্ট করে ফেলছি। ভেরি স্যাড পার্ট অফ আওয়ার প্রেজেন্ট সোসাইটি। কিন্তু যাই হোক, অগ্রগতি হচ্ছি বলেই আজকে এরকম প্ল্যাটফর্মে আসতে পেরেছি, শিক্ষা লাভ করে কাজকর্ম করছি, 2 পয়সা রোজগার করছি, পঠন পাঠনের সঙ্গে জড়িত আছি। আর রামমোহনের মতনই, রামমোহন রায়ের এত বড় একজন মানুষের মতন আরো অন্যান্য অনেক পুরুষরা আছেন যারা আমাদেরকে সম্মান করছেন, জায়গা করে দিচ্ছেন, এবং সমান তালে আমরা তাদের সঙ্গে এগিয়ে চলতে পারি।
মানে আমাদের উইমেন্স রাইটটা পাওয়া গেছে। Yes, absolutely. And I also believe that women could progress because of progressive men. কারণ একটা তো ছিলই যে পুরুষতান্ত্রিক সমাজ, এবং সেখানে যদি পুরুষরাই কোঅপারেট না করতেন, অনেক নারীরা কিন্তু এগোতে পারতেন না। পারতেন। তো যুগে যুগেই এটা হয়েছে। আমরা যদি বৈদিক সমাজেও দেখি এখানেও আছে, মিডিভেলেও যদি দেখি ওখানেও রয়েছে, আর প্রেজেন্টেও রয়েছে। কিন্তু সেটাকে আরো ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় আর কি। আজকে আমাদের আলাদা করে উইমেন স্টাডিজ পড়তে হয়, জেন্ডার স্টাডিজ পড়তে হয়। এক্স্যাক্টলি। যাই হোক, ম্যাডাম, আরেকটা ব্যাপার আমার একটু খারাপ লাগে এখনো, সেটা হচ্ছে যে আমাদের মতো একটু গ্রামের দিকের কলেজের ছাত্রীরা না, মানে মানে হয়তো ওদের পারিবারিক কারণেই খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। মানে সেটা এটা ইল্লিগাল হয়। হচ্ছে আমি বলছি না, 19-20 বছর হ্যাঁ। বয়সে বিয়ে দিচ্ছে, ইল্লিগাল নয় হয়তো, কিন্তু মানে পড়াশোনায় ভালো, বুঝতে পারছে যে একটু একটু ইয়ে করলেই মানে পেয়ে যাবে স্কুল টুলে চাকরি, হ্যাঁ, বা কিছু একটা করতে পারবে, কিন্তু দুড়ুম করে বিয়ে, মানে নিত্যানন্দ ওই সিঁদুর পরে, হ্যাঁ, শাখা পরা পরে দেববাবু, চলে এলো। হ্যাঁ, এবং তারা রেজাল্টটাও খুব ভালো করে, কিন্তু পরীক্ষা হ্যাঁ, তাদের হ্যাঁ, পড়ার যদি সুযোগ দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু সেটাই ওই সেটাই একটা চাপিয়ে দেওয়া হলো, তারপরেই সেই। অনেকে বেরিয়ে যায়। মানে আমিও তো রিমোট এরিয়া থেকেই মানে রয়েছি, আমিও তাই দেখলাম আর কি। পড়াশোনায় ভালো, না, 2 সেমিস্টার 3টে সেমিস্টারে হুম, ভালো রেজাল্ট করলো। হুম, হঠাৎ 4th সেমিস্টারে তাদের দুড়ুম করে একটা হুম, বিয়ে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে আর পড়াও হলো না, বা হলেও না, কোন রকমে হলো। হ্যাঁ, সেটাতে আর কোনো মানে, হ্যাঁ, ১ বছরের মধ্যে তারা ইয়ে হয়ে হুম, গেল, হুম। ফ্যামিলি ওয়েতে চলে এলো, বাচ্চা হলো, ব্যাস, কেরিয়ার শেষ। স্যার, আমি হ্যাঁ, তুমি ওখানেই বাড়ি তোমার। হুম। এখনো মনে করা হয়। হ্যাঁ, স্যার, আমি এরমও দেখেছি যে অনেক বিয়ে করতে খুব ইন্টারেস্টেড হয়ে পড়ে ওই 16, 17, 18 বয়সে। এবার সেটা তাদের তো মধ্যে বিয়ে নেচার। করা, হ্যাঁ, এটা একটা এত অদম্য। আমার মনে হয় এই কন্ডিশনিংটা না একদম স্কুল থেকেই করা উচিত, যে বিয়ে হচ্ছে দুদিনের পূর্ণিমার চাঁদ, হ্যাঁ, তা একদিনের হ্যাঁ, হ্যাঁ, পূর্ণিমার হ্যাঁ, চাঁদ, হ্যাঁ। তারপর কিন্তু অমাবস্যা। তো আগে যদি এইটুকু মাথায় ঢুকিয়ে না দেওয়া হয়, কন্ডিশনিং তো স্কুল লেভেল বা আমাদের ইন্ডিভিজুয়ালি একটা পার্সোনাল লেভেলে করতে হবে। আমি আমডাঙ্গা বলে একটা জায়গায় যাই, হয়তো উজ্জ্বল তার নাম শুনেছো, যদিও জানে হয়তো। জায়গাটা না মানে এতটা হাবড়া রোডে, এতটা রিমোট জায়গা, আমডাঙ্গা। আমডাঙ্গা, হাবড়ার দিকে। তো ওখানে হ্যাঁ, তো ওখানে আমি এক্সটার্নাল হয়ে একবার গেছি। তো কয়েকটা মেয়ে আসেনি, তার মধ্যে আমি একটা মেয়েকে ফোন করেছি যে তুমি অ্যাটলিস্ট কিছু তো আনসার বলো যাতে আমি তোমাকে কাজ করাতে পারি। বলছি, ম্যাডাম আমার বিয়ে আপনি বুঝতে পারছেন না, আমি এখন ব্যস্ত আছি, আপনি আমাকে ফেল করে দিন, কিন্তু আমি বিয়ের দিন কিছু করতে পারবো না। আমি তো শুনে অবাক, যে মানে হাউ ইজ দিস পসিবল। তো আমার মনে হয় এই ড্রপ আউট রেট বা এই স্ট্যাগনেশন রেট, হ্যাঁ, মানে এই একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে না মেয়েদেরকে আরো বোঝাতে হবে। ওটা আরো কন্ট্রোলিং হতে হবে, আরো প্যারেন্টাল এফেক্ট যেটা আছে, প্যারেন্টিংটা বেটার হতে হবে। আমি তার যখন জন্য তো নোবেল ছিলাম, কন্যাশ্রী 25,000 25,000 করে পেতো, এই 50,000 টাকা বাবা নিয়ে নিয়েছে, ভাইকে একটা বাইক কিনে দিয়েছে। কিন্তু মেয়েটা, এটা ভালো, কিন্তু বলছে ম্যাম আমার এর থেকে বিয়ে করে নেওয়া ভালো, জানেন তো। তো প্যারেন্টাল, আমার তো মনে হয় বাড়িতে বেশি সাফার করে মেয়েরা। আর মেয়েদের মধ্যে একটু জেদটা যদি একটু বেশি থাকে আর একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে ঠিক হয়। কিন্তু আবার এই বললাম না, এই মডার্নিটির চক্করে তো আমি অর্ধেক সময় দেখি স্টেশনে মেয়েরা এত সিগারেট খাওয়া বেড়ে গেছে, ফেমিনিজমের নামে এত স্বেচ্ছাচারিতা, এত মানে বাজে। এটা ভেরি স্যাড সাইড অফ আওয়ার সোসাইটি। মডার্ন ফ্রিডমের মিসইউজ হয়েছে, প্রচন্ড হচ্ছে, এটা আনফরচুনেট কেস। হচ্ছে। তো যাই আচ্ছা, হোক, বল শুভশ্রী। হ্যাঁ, মানে না, আমি এইটুকুই বলছি, মানে এটা পার্সোনাল ভিউ। যাই হোক, থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল সেশন। থ্যাংক ইউ অল।
আচ্ছা, আমি একটু অর্গানাইজারদের একটু পারমিশন নিয়ে একজনকে একটু ইন্ট্রোডিউস করাবো। আমার কলিগ শাবানা ইয়াসমিন, আমরা দুজনে একসাথেই জয়েন করেছিলাম। শাবানা আছিস? হ্যাঁ দিদি বলো। গুড ইভিনিং এভরিওয়ান। শাবানা আমার সাথেই জয়েন করেছিল। আমি আর শাবানা আমাদের কলেজে মানে অনেক কাজ করি আমরা, এই যে স্টুডেন্টদের মানে পেরেন্টদের ডেকে বলা বা তাদেরকে পড়ার জন্য আরো উৎসাহিত করা, সেটা আমরা দুজন একসাথে করি। তো শাবানাও সেই জায়গায় আমাকে হেল্প করে বা আমিও ওকে হেল্প করি, তো পুরোটাই শুনেছে। তো আমার হ্যাঁ। কলেজের একজন কলিগ বলে আমি এখানে একটু ইন্ট্রোডিউস করালাম। না না থ্যাংক ইউ। ম্যামও এডুকেশন আমি ডিপার্টমেন্ট। এডুকেশন আচ্ছা বলুন। আচ্ছা কি বলবো? কি বলবো? হ্যাঁ আর উজ্জ্বল, বলছি যে মানে তুমি যেরকম মানে ইয়ে করে থাকো, ওত পেতে থাকো, আমার মনে হচ্ছে যে তুমি খুব তাড়াতাড়ি সাবানা ম্যাডামকেও ইয়ে করে ফেলবে আর কি বক্তার লিস্টে। আমি সেই জন্যই ইন্ট্রোডিউসও করালাম স্যার। মানে ইয়ে শাবানা 100 একটা শুধু কথা বলে দিই, শাবানা ম্যাডাম খুব মানে ইয়াং মাইন্ডেড, তো উনি আরো মানে আরো বেটার আর কি লজিক্যাল সাইডস গুলো বলবেন। না না থ্যাংক ইউ। এরকম কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই। স্যার ম্যাম বলছিলাম যে বলো। রামমোহন রায় তখনকার দিনে সংবাদপত্রে কতটা মুখ্য ভূমিকা পালন করেছিল? তিনি সংবাদপত্র, অনেকটাই হ্যাঁ বলুন। হ্যাঁ, তিনি অনেকটাই মুখ্য ভূমিকা করেছিলেন মানে প্রিন্ট জার্নালিজমের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রিন্ট জার্নালিজমের ক্ষেত্রে উনি অনেকটাই গুরুত্বপূর্ণ দিক করেছিলেন। মানে ওনাকে যদি বলা যায় যে বেঙ্গলের একটা উইকলি ছিল নিউজ পেপার সংবাদ কুমুদিনী 1821 সালে, ওটাও উনি করেছিলেন। এবং ওনার জার্নালের ক্ষেত্রে বা এই যে মানে মুদ্রণ প্রকাশের ক্ষেত্রে উইলিয়াম কেরি ওনাকে অনেকটা সাহায্য করতেন। ঠিক আছে, মানে ওনাকে কি বলা যায়, মানে রামমোহন রয় ওয়াজ আ pioneering journalist who founded Indian language publication like Bengal Weekly সংবাদ। ঠিক আছে, তো এখানে যেটা আছে আর পার্সিয়ান একটা ছিল উইকলি মিরাট উল আকবর, ওখান থেকেও উনি অনেকটা ধারণা নিয়ে যে ন্যাশনালিস্ট আছে যে শান্তি মানে সেন্টিমেন্টালস গুলো, সেইগুলো নিয়ে উনি কাজ করেছিলেন। মানে ওনাকে মানে প্রিন্ট জার্নালিজম বা মুদ্রণের ক্ষেত্রে কিন্তু ওনার প্রভাব অনেকটাই বেশি। উনি যে ফ্রি প্রেসের কথা বলেছেন, যে ইনফরমেশন পাবলিক অ্যান্ড হোল্ডিং অথরিটিস যেগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু অনেকটাই উনি কাজ করেছেন। এই ব্রিটিশ সেন্সরশিপের মধ্যে যে লস গুলো আছে বা হিউম্যান রাইটস নিয়ে কথা বলা আছে সেইগুলো, উনি এই যে সতীদাহ প্রথা নিয়ে যে জার্নাল করেছিলেন, সেই জার্নালের উনি আবার মানে 1 বছর পরে তার আর একটা সিকুয়ালও বের করেছিলেন। তো সেখান থেকেই তার মুদ্রণের কাজ শুরু হয়, সেটা আমরা দেখি। মানে
জার্নালে অ্যাজ এ মানে জার্নালিস্ট ওনার রোল কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আর একটা মানে প্রশ্ন তার ম্যাম। গুরুত্বপূর্ণ অবদান আছে মানে প্রিন্টিং এর ক্ষেত্রে। ম্যাম বলো আর আর একটা একটা কি? বলছি, বর্তমানে যে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নাম শুনি, হুম, সেটা কি উনি প্রতিষ্ঠা করেছিলেন? ওটা ছিল হিন্দু কলেজ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সেই হ্যাঁ। জায়গাটাই এখন সেটা নিয়েছে যে প্রেসিডেন্সি হয়েছে, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ওটা রূপান্তরিত হয়েছে। মানে বলতে চাইছি ওইটা কি উনিই প্রতিষ্ঠা করেছিলেন ওইটাই? উনি প্রতিষ্ঠা করেননি, ওই হিন্দু কলেজ যে জায়গাটায় ছিল, হিন্দু কলেজটা ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। মানে হিন্দু কলেজের নতুন নাম বেসিসে আমরা কিন্তু প্রেসিডেন্সিকে বলতে পারি। মানে হিন্দু কলেজ যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই ক্ষেত্রে তো ওনার সাথে ডেভিড হিয়ারও ছিলেন। তো সেই জায়গাটা উনি তুলে ধরেছিলেন যে হিন্দু কলেজ মানে অরিজিনাল নাম হচ্ছে প্রেসিডেন্সির হিন্দু কলেজ। তো নতুন যখন হয় সেটা 1855 সালে সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে হয়ে যায়। তো রামমোহন ওই জায়গাটার মধ্যে করেছিলেন এবং পরবর্তীকালে সেটা একটা বিশ্ববিদ্যালয় মানে রূপ ধারণ করে আর কি। অনেক রকমের ডিপার্টমেন্ট সেখানে সৃষ্টি হয়, ডিপার্টমেন্ট গুলোতে পড়ানো হয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে, সেটাই, ঠিক আছে। ম্যাম আর একটা প্রশ্ন, আপনি যে এনইপি 2020-তে মাল্টি ডিসিপ্লিনারি কথা বলেছেন, ওই হুম, রামমোহন রায় অবদান, ওইটা কি একটু যদি বলতেন অনেক সুবিধা হতো। মাল্টিডিসিপ্লিনারি মানে হচ্ছে যে বহু ভাষামুক্ত বা বহুমুখী যে প্রক্রিয়া, আমরা যে বহু বিষয় শিখি, যে বিভিন্ন বিষয় আমাদের যে ধারণা থাকে। যেমন যদি আমি এডুকেশন সাবজেক্ট বলি, এডুকেশনের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন শৃঙ্খলা নিয়ে কথা বলি, যেমন হচ্ছে দর্শন, যেমন হচ্ছে তোমার মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান বা শিক্ষা প্রযুক্তি, ফিলসফি, সাইকোলজি, ইভ্যালুয়েশন সিস্টেম, আমরা গাইডেন্স কাউন্সিলিং নিয়ে ডিসকাস করি, আমাদের যে ডিফারেন্ট পেপারস আছে রিসার্চ নিয়ে ডিসকাস করা হয়, স্কুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ডিসকাস করা হয়। তো বিদ্যালয়ের যে প্রশাসনিক কাজকর্ম কিভাবে চলছে, এই যে বিভিন্ন ধরনের যে দিকগুলো আছে, ঠিক সেই রকমই বিভিন্ন শৃঙ্খলা মানে আদার্স যে সাবজেক্ট গুলোর সাথে মানে মিক্স আপ আছে। যেমন এডুকেশন হচ্ছে সাইকোলজির একটা অ্যাপ্লাইড সাইড, অ্যাপ্লাইড একটা সাইড মানে প্রয়োগিক একটা দিক, ঠিক দর্শনের একটা প্রয়োগিক দিক, সমাজ বিজ্ঞানের একটা প্রয়োগিক দিক। মানে দর্শন অ্যাজ আ ফুল একটা মানে সাবজেক্ট আছে, ঠিক আছে। ফিলসফি একটা ফুল সাবজেক্ট, সাইকোলজি সাবজেক্ট। তো সেখান থেকে পার্টে পার্টে এডুকেশনের মধ্যে যে পার্টস গুলো রয়েছে, সেই রকমই আদার্স ক্ষেত্রে আমি যদি সায়েন্সের কথা বলি, ম্যাথামেটিক্স যদি আমরা করতে যাই ওখানে ফিজিক্স খুব কম আছে, ফিজিক্স করতে গেলে ওখানে ম্যাথামেটিক্স ঢুকে যায়, ঠিক আছে। তো এই যে এরিয়াস গুলো আছে, বহুবিধ শৃঙ্খলা বা মাল্টিডিসিপ্লিনারি বিভিন্ন দিক থেকে যে কাজগুলো করা হচ্ছে, বিজ্ঞান, শিল্পকলা, দর্শন, এইগুলোকে একভাবে করার যে কথা বলা হচ্ছে আজকে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে, যে সাবজেক্ট শুড বি মাল্টিডিসিপ্লিনারি হতে হবে, স্টুডেন্টকে এমন একটা কারিকুলাম দিতে হবে বা পাঠ্যক্রম প্রদান করতে হবে যেটা একটা মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে চলবে বা সে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবে। তার মানে ক্লাস 10 পর্যন্ত আমরা একটা কোর কারিকুলাম পড়ি, আমাদের সায়েন্সও থাকে, তোমার কি বলে ওটাকে মানে লিটারেচারও থাকে, তারপরে আমাদের সোসিওলজি সাইডস গুলো থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, সবকিছু মিলে একটা কোর কারিকুলাম আমরা পড়ি। বাট ক্লাস 12 বা 11 থেকে যেটা হয় স্পেশালাইজেশন হয়ে যায়, তখন সে আর্টস পড়ছে, কমার্স পড়ছে বা সায়েন্স পড়ছে। কিন্তু এখন যেটা আমরা বলছি যেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, এখন সেমিস্টার সিস্টেমে আমাদের বলা হচ্ছে যে 4 বছরের মধ্যে সে সায়েন্সের সাথেও আর্টস এর কোর্স করতে পারে। আমি রিসেন্টলি শুনলাম ম্যাথামেটিক্স এর একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস হয়েছে, সোশ্যাল ম্যাথামেটিক্স। এটা কিন্তু আগে ছিল না, এবং আগে ছিল যেটা সেটা হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেমে ছিল, মানে ইউনিভার্সিটির বা এমএ লেভেলে ছিল। এখন সেটা স্কুলের মধ্যে আসছে, যার যেখানে ক্লাস 12-এ পিওর ম্যাথ না নিয়ে সোশ্যাল ম্যাথামেটিক্স সে নিতে পারছে, স্টুডেন্ট সেটাকে নিতে পারছে এবং সে পরবর্তীকালে সেই সোশ্যাল ম্যাথামেটিক্স এর উপরে অনার্স গ্রাজুয়েট করতে পারছে বা মাস্টার্স করে বিভিন্ন রকমের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে, পলিসি মেকিং আছে, সেই কাজগুলোর সাথে সে যুক্ত হতে পারছে। লাইক সেন্সাস আছে, পলিসি মেকিং আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এর যে কাজগুলো, তারপরে
এডুকেশনের যে সোশ্যাল মানে রিসার্চের যে দিকগুলো সেইগুলোতে সে জয়েন করতে পারছে, মানে সোশ্যাল রিসার্চের দিকে, নট অনলি এডুকেশন, ফিলসফি, সাইকোলজি, এভরিথিং যার মধ্যে থাকছে। তো এইরকম একটা পাঠ্যক্রমের কথা 19th সেঞ্চুরি প্রথম দিকে রামমোহন রয় বলেছিলেন যে প্রতিটা বিষয়ের সংযুক্ত হয়ে একটা সাংগঠনিক, একটা বহুমুখী পাঠ্যক্রম যদি আমরা মানে পড়ানো যায় বা শিক্ষা ক্ষেত্রে সেটাকে অন্তর্ভুক্ত করা যায় সেটা ভালো হতো। সেটা আজকের মানে 1986-এও বলা আছে একটা বহুবিধ পাঠ্যক্রমের কথা, কিন্তু এনইপি 2020 আজকে দাঁড়িয়ে মাল্টিডিসিপ্লিনারির উপরে সবচেয়ে বেশি জোর দিচ্ছে, যাতে স্টুডেন্টের নলেজটা বা তার যে আউটলুক ইনফরমেটিভ হয় আরো বেশি এবং তার আউটলুকটা আরো ব্রড হয়, ভিশনারিটা আরো ব্রড। ঠিক ম্যাম আছে, হলিস্টিক ডেভেলপমেন্ট, হলিস্টিক হলিস্টিক ডেভেলপমেন্ট, মানে ভিশনটা আরো মানে হিউজ হয়, তার এরিয়াস গুলো আরো সে বেশি জানতে পারে। হলিস্টিক ডেভেলপমেন্ট আর অলরাউন্ড ডেভেলপমেন্ট। আর কেউ? ম্যাম আর একটা প্রশ্ন বলি, নমস্কার ম্যাম। তিনি কি সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সাহিত্য বিকাশে? নিশ্চয়ই, সাহিত্যের ক্ষেত্রেও তো মানে উনি যে বেদান্ত পড়েছিলেন, বেদান্তের মাধ্যমেই তো এইগুলো করেছেন, মানে আমাদের ভারতবর্ষের তো মেন হচ্ছে ধর্মীয় গোড়ামি, তো ধর্মীয় গোড়ামিটাই উনি শেষ করেছিলেন এই বেদান্ত দর্শন থেকে। ওনার যে লিটারেচার নিয়ে যে কাজ, লিটারেচারের উপরে, হ্যাঁ ম্যাম বলুন। লিটারেচারের উপরে যে কাজ আছে সেটাও অনেকটাই আছে, অ্যাকচুয়ালি ওই দিকটা আমি অতটা বলতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, এটা আমি একটু তোমায় দেখে বলে দেবো, কারণ এটার উপর আমরা অতটা কাজ করিনি, মানে সোশ্যাল রিফর্মেশনের কাজ ছিল তো। তো লিটারেচার উপরে উনি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছেন, উনি যে বেঙ্গলি যে মানে ট্রান্সলেশন নিয়ে উনি কাজ করেছেন, সেই ক্ষেত্রে যে সংস্কৃতের যে টেক্সট গুলো আছে সেটা উনি বাংলায় ট্রান্সফর্ম করার কথা বলেছেন, এবং সেইখান থেকে যে মানে কি বলে ওটাকে, সংস্কৃতের যে পার্টস গুলো মানে যে শ্লোক গুলো আছে সেই শ্লোক গুলো নিয়ে উনি কাজ করেছিলেন, মানে ল্যাঙ্গুয়েজ কে বাড়ানোর জন্য বা ভাষার যে দিকটি, মানে ল্যাঙ্গুয়েজ কে উনি যে বলছেন যে ল্যাঙ্গুয়েজ একটা এম্পাওয়ারমেন্ট হতে পারে বা ভাষার যে গুরুত্ব উনি দিয়েছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু সাহিত্যের দিকটা দেখলে বোঝা যায় যে উনি গুরুত্ব দিয়েছেন, এবং সেই গুরুত্ব অনুযায়ী উনি ধর্মের যে গোড়ামি সেটাকে শেষ করতে চেয়েছিলেন। উনি ফার্স্ট হচ্ছে আরবিক ল্যাঙ্গুয়েজ উনি পড়েছিলেন, তারপরে উনি যখন মানে বৌদ্ধ এতে যান, মঙ্কে যান, তখন কিন্তু উনি করেছিলেন কি বলে বেদান্ত দর্শন করেছিলেন। এটা আরেকটু ডিটেলস আমি পরে পাঠিয়ে দেবো স্যারের কাছে, তখন তুমি দেখে নিও। হ্যাঁ ঠিক ম্যাম, আছে, হ্যাঁ ম্যাম। ওকে। আর বলছিলেন? নমস্কার ম্যাম। হ্যাঁ হ্যাঁ নমস্কার ম্যাম। থ্যাংক ইউ। নমস্কার ম্যাম, হ্যাঁ আমি গৌতম বলছি। ম্যাম বলছিলাম আমরা মানে আমি হচ্ছে রাজা রামমোহন সম্পর্কে একটু একটু জানতাম, কিন্তু আজকে আমি আপনার মুখ থেকে অনেক অনেক বেশি জানলাম। হ্যাঁ, তার কারণে ম্যাম বলছিলাম যে একটা মানে রাজা রামমোহন সম্পর্কে একটা ধারণা বা একটা জিনিস আমি শুনে এসেছি, যেটা হচ্ছে রাজা রামমোহন বাংলার নবজাগরণ অগ্রদূত বলা হতো। কি জন্য বলা হতো তার সম্পর্কে যদি একটু ধারণা দেন ম্যাম খুব ভালো হতো। মেনলি হচ্ছে বেঙ্গল রেনেসাঁস আমরা যেটা বলি বা বাংলার নবজাগরণের ক্ষেত্রে আমরা ডিরোজিওকেই প্রধান বলি, কিন্তু এখানে ভারতবর্ষের রামমোহনকেও তার অগ্রদূত বলা হয়, কারণ উনি যেটা বলছেন যে নবজাগরণ কোথা থেকে শুরু হয়, শিক্ষার মাধ্যমে যেটা শুরু হয়েছিল, যে শিক্ষার যে পদ্ধতি বদলাতে হবে, সতীদাহ প্রথা, এটাও কিন্তু নবজাগরণেরই একটি দিক, শুরু হয়েছিল, এবং সেই যুদ্ধ করে উনি এটাকে বন্ধ করেছিলেন। তো রেনেসা যখন শুরু হয়, রেনেসা বা মানে বেঙ্গল রেনেসা, তখন কিন্তু এই যে অ্যাংলো হিন্দু স্কুল বা হিন্দু কলেজ এইগুলোর থেকে যে যুক্তিসঙ্গত আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ, এইগুলো থেকে কিন্তু আমরা দেখতে পারি যে রেনেসার অনেকটাই মানে জায়গাটা চলে আসে। তো এখানে যদি আরো বলতে হয় যে মানে
এই যে পিরিয়ডটা ছিল, এই সময় যে মানে সামাজিক যে কাজগুলো হতো বা বৌদ্ধিক সাংস্কৃতিক যে পরিবর্তনগুলো আনার জন্য, মানে প্রধানত তো হচ্ছে ধর্মীয় একটা গোড়ামি, তার সাথে ভারতীয় যে সংস্কৃতি যুক্ত রয়েছে, এবং আমরা আছি কার আন্ডারে, ব্রিটিশ এরার আন্ডারে, এবং তাদেরও একটা সংস্কৃতি এখানে চলতো। এই সবকিছুর যে একটা মিক্সিং, এই মিক্সিং এর মধ্যে কোথাও না কোথাও লজিকটা হারিয়ে যাচ্ছে। মানুষ কি করছে, ইনস্ট্রাকশন ফলো করে করে কাজ করতো। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে, এখানে ক্লারিক্যাল এডুকেশন সিস্টেম দিচ্ছে, শুধুমাত্র ক্লার্কের জন্যই যতটা তোমার দরকার ততটাই তুমি করবে, তার বাইরে তুমি যেতে পারবে না, তার বাইরে তোমার মানে কাজ আর মানে মস্তিষ্ক আর কাজ করবে না। সে যতটাই পড়াশোনায় কিন্তু ভালো হোক, সেটা সে করতে পারতো না। তো ফার্স্ট হচ্ছে এটাকে তোলা হলো। তো রামমোহন রয়কে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা এই কারণেই বলা হয় যে উনি ওই জায়গাগুলো থেকে মানে ফাইট করেছেন, যে ব্রাহ্ম সমাজ কি বলছে, এখানে ব্রাহ্মণদের যে একটা জায়গা ছিল, তাদের যে ধর্মীয় গোড়ামি, সেই জায়গাগুলোকে শেষ করার একটা দিক ছিল, এবং লজিক্যাল ডিসকাশন তুলে ধরা, সেই জায়গাগুলো উনি ধরেছিলেন। মানে সোশ্যাল জাস্টিস, রেশনালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এই দুটোকে উনি গুরুত্ব দিয়েছিলেন। এবং লেট 18th সেঞ্চুরি আর এখন যে কন্টিনিউ হচ্ছে 20th সেঞ্চুরি, এর মধ্যে যে সোশ্যাল রিফর্মটাও তো পার্ট অফ রেনেসা, মানে সেখান থেকে সোশ্যাল রিফর্মস গুলো এসছে। রেস অফ মডার্ন এডুকেশন, মানে মডার্ন এডুকেশন সিস্টেমটা তার মাথায় ছিল, মানে র্যাশনালি অ্যান্ড মডার্নাইজেশন, এই দুটোকে উনি কম্পেয়ার করেছেন, দুটোর সাথে যুক্ত করে মডার্ন এডুকেশন সিস্টেম নিয়ে এসছেন। এবং সোশ্যাল রিফর্মের মধ্যে সতী প্রথা ছিল, চাইল্ড ম্যারেজ ছিল, আর মানে পলিগ্রাম ছিল একটা, যেটা একজন ব্রাহ্মণের 4জন বউ থাকতো, সেটাও ছিল। সেই সব কিছুকে ইরাডিকেট করার জন্য যে যুক্তি এবং আলোচনা বা চিন্তা ভাবনা যে জায়গাগুলো ছিল, সেটা আত্মীয় সমাজ, আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ, এগুলোই সংগঠিত করেই করেছিলেন। ঠিক আছে, মানে আমরা যদি দেখি যে ভারতীয় রেনেসার যে জনক বা অগ্রদূত, যেমন তুমি বললে, সেক্ষেত্রে কিন্তু রাজা রামমোহনের নাম সর্ব আগে নেওয়া হয়। তিনি সামাজিক, ধর্মীয়, শিক্ষাগত সংস্কারের যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঠিক সেই রকমই একটা দূরদর্শী চিন্তা ওনার ছিল, যে সমাজ কিভাবে আরো ভালো হতে পারে থ্রু এডুকেশন সিস্টেম। মানে শিক্ষাকে আমরা যদি বলি যে সামাজিক পরিবর্তনের একটা হাতিয়ার, সেটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছিল। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতেও চলতো, এবং আমাদের এই ভারতীয় দেশের মধ্যেও সেটা ছিল, কিন্তু যেটাকে জাগরণের জায়গাটা তুলে ধরা হয়েছিল। দেখো, আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ভালোই হয়েছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? আমি বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয় 5ম শ্রেণীর ছাত্র দীপালি নাইক বলছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাই আজকের আলোচক ম্যাম ব্যক্তিত্বের কর্মকাণ্ডকে বিস্তৃতভাবে আলোকপাত করার জন্য, এবং ধন্যবাদ সমস্ত বন্ধুদের যাদের একনিষ্ঠ অংশগ্রহণ আজকের পর্বটিকে সফল করে তুলেছে। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহাশয়কে, এবং সর্বোপরি শ্রদ্ধা ও প্রণাম জানাই আমাদের স্যারকে, যিনি নিরন্তরভাবে বৈঠকের এই সুযোগ আমাদের দিয়ে চলেছেন। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা করুন। হুম, হুম, ওকে, হুম, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই পাবেন। আমার ওরও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা মানে প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আমি ১ম এই শুরুতেই বলেছিলাম এবং স্টুডেন্টরাও অনেক কিছু জানতে পারছে। এই যে বুক ভলিউম বললেন এটাও বেরোবে। তো আমি আপনাদের লিস্ট দেখেছিলাম। নানা বিষয় আলোচনা হয়েছে এখানে। মানে বৈঠকই হচ্ছে মানে প্রপারলি আরকি বৈঠকই এটা। এজন্য আপনাদেরকেও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে মানে এতে পার্টিসিপেট করানোর জন্য। থ্যাংকস a lot. অনেকটাই সময় হয়ে গেছে আমাদের।
Thank you. Good night.